আমরা কিন্তু রিলেটেড বিভিন্ন ঘটনা শুনেছি যে পরীর সাথে প্রেম, বিয়ে, সন্তান, যেই মানুষটির সাথে পরীর সম্পর্ক হয়েছে সে হয় মারা গেছে বা পরীর দেশে চলে গেছে, না হয় নিরুদ্দেশ হয়ে গেছে। কিন্তু মজার বিষয় কি জানেন, আজকে যেই ব্যক্তিটিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, সেই ব্যক্তিটির সাথে এমন একটি ঘটনা ঘটেছে, উনি এখনো স্বাভাবিকভাবেই জীবিত আছেন, সুস্থ আছেন। আর ওনার ছবিটিও ওনার অনুমতি নিয়ে আমরা আমাদের গ্রুপেও ইনশাল্লাহ পোস্ট করব। চলুন মূল ঘটনাটি চলে যাই। মূল ঘটনাটি আমরা যতটুকু সময় জানতে পেরেছি, সময়টা 1980 সাল বা তার 1-2 বছর আগে হতে পারে। নাহরুল দাদা স্পেসিফিক ভাবে বলতে পারেন নাই, তবে বলছেন 1980 সালের 1-2 বছর আগে হতে পারে আর কি। বর্তমানে নাহরুল দাদার বয়স 65-67 এরকম আর কি। তো যখন ঘটনাটি ঘটে তখন ওনার বয়স ছিল 20-22 বছর বা এরকম আর কি, কাছাকাছি একটা বয়স। ওনার আবার সিনেমা দেখার ওই সময় খুব নেশা ছিল। নতুন কোনো সিনেমা যখনই রিলিজ হতো এবং সিনেমা হলে আসতো তখনই কিন্তু ওই সিনেমা উনি দেখবেনই, এরকম একটা নেশা ছিল। তো উনি একবার গাইডঘাট গ্রাম থেকে চুয়াডাঙ্গা নানটুরাস সিনেমা হলে অবুঝ মন নামে একটি সিনেমা চলছিল। তো এই অবুঝ মন সিনেমাটা ছিল 1972 সালের দিকে রিলিজ পাওয়া, স্বাধীনতার পর প্রথম দিকে যে কয়েকটা বাণিজ্যিক ছবি মুক্তি পেয়েছিল তার মধ্যে একটা, যেটাতে প্রয়াত নায়ক রাজ্জাক এবং শাবানা এবং সুজাতা ইনারা অভিনয় করেছিলেন। তো খুব নাম করেছিল ওই সময়। 72-এ মুক্তি পেলেও বিভিন্ন সময় বারবার ওই সিনেমাটি চলছিল, যেহেতু বেশ হিট হয়েছিল সিনেমাটি। তো ওই নানটুরা সিনেমা হলেও ওই সিনেমাটি এসেছিল। তো উনি রাত 9:30 শোয়ের টিকিট কেটে সিনেমা দেখতে দেখতে রাত প্রায় 12টা বেজে যায়। এরপর সিনেমা হলের আশেপাশে থাকা হোটেল থেকে কিছুটা খাবার খেয়ে গ্রামের লোকজন খুঁজতে থাকেন, কারণ আলাদা আলাদাভাবে সেই সময় গ্রামের অনেকেই আসতো রাতে শো দেখতে। যাওয়ার সময় গ্রামের সবাই একসাথে মিলে বাড়িতে যেত। তো এই নাহারুল দাদা বেশ অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও গ্রামের কাউকেই পান না। তো উনি সিদ্ধান্ত নেন উনি একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। তো একটা জিনিস বলে রাখা ভালো, এই নানটুরাস সিনেমা হলটি চুয়াডাঙ্গা রেল স্টেশনের একেবারে সাথে, আর এই গাইডঘাট গ্রামটির পাশ দিয়েই এই রেল লাইনটি খুলনা পর্যন্ত চলে গেছে। তো নাহারুল দাদা খেয়াল করেন আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, ওনাকে তাড়াতাড়ি রওনা দিতে হবে। যদি এই নাহারুল দাদা দ্রুত হেঁটেও চুয়াডাঙ্গা থেকে তার গ্রাম গাইডঘাট পর্যন্ত যান, তবুও কম পক্ষে 1 ঘন্টা লাগবে। নাহারুল দাদা আবার খুব বিড়ি খেতেন। তো 1 প্যাকেট বিড়ি এবং একটি ম্যাচ উনি সাথে নেন এবং দোকানদারের কাছ থেকে একটি পলিথিন নিয়ে নেন। ওই ম্যাচটি সেই পলিথিনের মধ্যে নিয়ে নেন, যদি বৃষ্টি হয় তাহলে এগুলো পলিথিনের ভিতরে সুরক্ষিত থাকবে এই চিন্তা করে। আর এখন যেভাবে চুয়াডাঙ্গা যে রেল লাইনের আশেপাশে অনেক ঘরবাড়ি আছে, তখন কিন্তু এই সমস্ত জায়গায় বেশিরভাগই ডোবা নালা, গাছপালা, পরিত্যক্ত জায়গায় এগুলোতে ভরা ছিল। তো ওনার সব কাজ শেষে বের হতে হতে রাত প্রায় 1টা বেজে যায়। উনি সিদ্ধান্ত নেন সোজা রেল লাইন ধরেই হাঁটবেন, যে ভাবা সেই কাজ। উনি হাঁটা শুরু করেন। তো উনি মিনিট 10 হাঁটার পর রাস্তার পাশে একটা ডোবা ছিল, ডোবা বলতে পরিত্যক্ত পুকুর বা নালা আর কি। তো ওই ডোবার পাশে বড় একটি তাল গাছ দেখতে পান। উনি কিন্তু এই রাস্তায় রাতের বেলা, দিনের বেলা শতবার এসেছেন, কিন্তু কোনোদিন ডোবার পাশে উনি তাল গাছ দেখতে পান নাই। এটা দেখে উনি বেশ অবাক হন। উনি তাল গাছটার দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকেন। উনি দেখেন যে এই তাল গাছটা অন্যান্য যে সমস্ত স্বাভাবিক তাল গাছ আছে তার থেকে প্রায় দ্বিগুণ লম্বা। উনি খেয়াল করেন তাল গাছ থেকে ডোবার মধ্যে কিছু একটা ধপাস করে লাফিয়ে পড়ল। নাহারুল দাদার চোখ সাথে সাথে ওই তাল গাছটা থেকে ওই ডোবার দিকে চলে যায় তার নজর। তো উনি দেখেন চিকন একটা শরীর ডোবার মধ্যে সাঁতার কাটছে। এই নাহারুল দাদা কিন্তু খুবই সাহসী একজন মানুষ। যারা ওই গ্রামে এখনো তাকে চেনেন তারা জানেন উনি কতটা সাহসী, এবং এখন ওই গ্রামের সবচেয়ে সাহসী ব্যক্তিদের মধ্যেই নাহারুল দাদা একজন। তো ওই নাহারুল দাদা এটা দেখে উনি ডোবার কাছে দাঁড়িয়ে যান। এতক্ষণ উনি যে জিনিসটা দেখছিলেন, তো উনি দেখেন যে মানুষের মতো চিকন একটা শরীর নিয়ে ডোবার মধ্যে কেউ সাঁতার কাটছে। এটা উনি দেখে দাঁড়িয়ে যান এবং বোঝার চেষ্টা করে আসলে জিনিসটা কি। উনি ভালো করে তাকিয়ে দেখেন ওই জিনিসটা
হঠাৎ করে সাঁতার কাটা বন্ধ করে নাহারুল দাদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নাহারুল দাদা দেখেন যে এটা কোনো মহিলা মানুষের মতো মুখ এটা মনে হচ্ছে, কিন্তু মাথায় মনে হচ্ছে কোনো চুল নেই, পুরো শরীরটাই হাড্ডিসার। তার চোখ দুটো অবশ্য অন্ধকারে জ্বলজ্বল করছে। এরপর ওই জিনিসটা পুকুর থেকে উঠে পড়ে এবং ডোবার উল্টো পাশে জঙ্গলের ভিতরে চলে যায়। নাহারুল দাদা বুঝতে পারেন যে উনি স্বাভাবিক কোনো কিছু দেখেন নাই। আবার উনি সাথে সাথে আরো একটি জিনিস দেখেন, যে জায়গায় একটু আগে এত লম্বা একটা তাল গাছ দেখেছিলেন সেখানে আর কোনো তাল গাছও নাই। উনি দ্রুত পকেট থেকে ম্যাচ ও বিড়ি বের করে বিড়িটা ধরিয়ে ফেলেন এবং ওখান থেকে দ্রুত হাঁটা শুরু করেন। উনি সিদ্ধান্ত নেন একমাত্র ট্রেন না আসলে উনি রেল লাইন থেকে কোনোভাবেই নামবেন না, কারণ গ্রামে ভূত প্রেত নিয়ে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে লোহার কাছে তারা আসে না, তাই রেল লাইন নাকি কোনো অশুভ শক্তি পার হতে পারে না। যাই হোক, গ্রামে এটা একটা প্রচলিত ধারণা। তো নাহারুল দাদা তো রেল লাইন ধরে হাঁটা শুরু করেন। তো উনি বেলগাছি নামক একটা রেল স্টেশন পার হওয়ার পরে বিশাল একটা মাঠ পড়ে। এই মাঠটির নাম হচ্ছে এরোপথ। এই এরোপথ নিয়ে অনেক ঘটনা প্রচলিত আছে, তার মধ্যে একজন হাজী সাহেবের ঘটনা গোদান নামে আমাদের এই চ্যানেলে প্রচার করা হয়েছে। তো এই নাহারুল দাদা যখন এরোপথে আসেন তখনও উনি কিন্তু এই রেল লাইন ধরেই হেঁটে চলছেন। উনার এখনো ওই জায়গা থেকে তার গ্রামে যেতে কমপক্ষে 40 মিনিটের মতো লাগবে। তো দাদা যখন এই এরোপথে ঢুকেছেন তখন দেখেন মাঠের মধ্যে দিয়ে একটা বিশাল আকৃতির শূকর বা গন্ডার এই টাইপের কিছু একটা ঘোত ঘোত শব্দ করতে করতে দাদার দিকে ছুটে আসছে। তো দাদা কিন্তু তখনও বিড়ি ধরিয়ে রেখেছেন। তো এই প্রাণীটাকে আসা দেখে দাদা তো দাঁড়িয়ে পড়েন। উনি দেখেন এই শূকর বা গন্ডারের মতো একটা জিনিস, এটার মাথায় বিশাল আকৃতির একটা শিঙের মতো আছে এবং সেটার উচ্চতা কমপক্ষে 10 ফুট তো হবেই, এবং এই শিংটা সামনের দিকে বাড়িয়ে দাদার দিকে তেড়ে আসছে। দাদা কি করেছেন, রেল লাইন থেকে খোয়া তুলে ওই প্রাণীটার দিকে ছুঁড়ে মেরেছেন। কিন্তু দাদা খেয়াল করেন যে এই খোয়াগুলো ওই জিনিসটার গায়ে লাগছে না, শরীরটা ভেদ করে চলে যাচ্ছে। আর এই প্রাণীটা যেভাবে তার দিকে আক্রমণ করার জন্য তেড়ে আসছিল, কিন্তু সে সেভাবে এখন আর কাছে আসতে পারছে না। তো দাদা যেদিকে হাঁটছে ওই প্রাণীটাও দাদার থেকে 10 হাত ধরে রেল লাইনের পাশ দিয়ে ধরে হেঁটে যাচ্ছে, আর শিং দিয়ে মাটি চিটতে চিটতে দুই পাশে গর্ত করছে, ঠিক যেমন গরু দিয়ে লাঙল দিয়ে মাটি দুই ভাগ করা হয় ঠিক সেভাবে। তো দাদা বুঝতে পারেন এটা তো সাধারণ কোনো শূকর বা গন্ডার না, শূকর তো এরকম হয় না, আর গন্ডার এখানে আসবে কোত্থেকে, কিন্তু এরকমই মনে হচ্ছে রাতের অন্ধকারে। কোনোভাবেই এটা দেখে ভয় পাওয়া যাবে না, উনি নিজের মনকে এভাবে বুঝ দিচ্ছেন। তো উনি রেল লাইনের ভেতর দিয়ে হাঁটছেন, পাশাপাশি বিড়ি ধরিয়েই রেখেছেন। তো উনি হাঁটছেন, ওই প্রাণীটাও হাঁটছে। হঠাৎ করে নাহারুল দাদা দেখেন ওই প্রাণীটা নাই। এরপর উনি অল্প কিছু দূর হেঁটেছেন, এর মধ্যে উনি কিছু মানে আর অন্য কোনো কিছু দেখতে পান নাই। এরপর হঠাৎ করে নাহারুল দাদার সামনে সামনে বলতে রেল লাইনের পাশে একটা গরু চলে আসে। এই গরুটি লাফালাফি শুরু করে। আমরা যেমন ফুটবল খেলার সময় বল একবার মাটিতে পড়ে আবার উপরের দিকে উঠে যায়, যেভাবে সুইং করে, ঠিক তেমনি ওই গরুটা লাফিয়ে শূন্যে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে, আবার উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে। তো এই যে এইভাবে যে নিচে পড়ছে, এতে কিন্তু কোনো শব্দ হচ্ছে না, মানে গরুটা মনে হচ্ছে খেলা করছে। এক পর্যায়ে ওই গরুটি লাফালাফি বন্ধ করে দেয় আর গরুর মতো হাম্বা হাম্বা করে ডাকতে থাকে, কিন্তু এত জোরে ডাক দিচ্ছিল নাহারুল দাদার ভাষ্য মতে মনে হচ্ছে তার কানের পর্দা ফেটে যাবে, এত জোরে শব্দটা ছিল। উনি 2 হাত দিয়ে কান বন্ধ করে দাঁড়িয়ে থাকেন আর রেল লাইনের 2 পাশে খেয়াল করতে থাকেন যে ট্রেন আসছে কিনা, কারণ কানে হাত দেওয়ার কারণে ট্রেনের শব্দ যদি উনি শুনতে না পারেন সেক্ষেত্রে ভয়ানক কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আবার ট্রেন আসাতে ওনাকে নিচে নেমে যেতে হবে, আর নিচে নামলে বাইরের এই খারাপ পিশাচটা তার ক্ষতিও করতে পারে। তখন নাহারুল দাদা কি করেছেন, রেল লাইনের 2 পাশে ভালো করে তাকে বাড়ির দিকে জোরে হাঁটতে শুরু করেছেন। তো নাহারুল দাদা দেখেন তার আশেপাশে এখন একটি গরু না, অনেকগুলো গরু তার সাথে হেঁটে যাচ্ছে। তো দাদা তো সামনে জোরে জোরে হাঁটতে থাকেন আর ওই গরুগুলোর দিকে উনি মাঝে মাঝে তাকাচ্ছেন। এবার তিনি দেখেন গরুগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। আগে যেখানে অনেকগুলো গরু ছিল তার থেকে এখন মনে হচ্ছে বেশ কয়েকটা কম।
তো একবার লাইন সোজা যেদিকে সেদিকে তাকান, আর একবার গরুর দিকে তাকান, আর একবার পিছন দিকে তাকান যে ট্রেন আসছে কিনা। তো এইভাবে উনি হেঁটে যাচ্ছেন। আর এই ঘটনার মধ্যেও কিন্তু উনি একের পর এক সিগারেট ধরিয়েই যাচ্ছেন, মানে বিড়ি ধরিয়ে যাচ্ছেন। তো একটা শেষ হচ্ছে তো আর একটা ধরাচ্ছেন। এর মধ্যে নাহরুল দাদা কি করেছেন, একবার গরুর দিকে তাকান, আর একবার রেল লাইনের পাশে, মানে এইভাবেই উনি চলছিল। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে ওই গরুগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কমতে কমতে একটা গরু শুধু তার পাশ দিয়ে চলছে। তো নাহরুল দাদা আবার সামনের দিকে তাকিয়ে দেখেন যে উনি অনেক দূর চলে এসেছেন, আর মিনিট 10-12 হাঁটলেই গ্রামের মধ্যে উনি ঢুকে যাবেন। তো ওনার কাছে থাকা বিড়ি এখনো পর্যাপ্ত পরিমাণে আছে, এমনটা না যে শেষ হয়ে যাচ্ছে বা একটা দুটা আর অবশিষ্ট আছে, বিষয়টা এরকম না। তো উনি ভালোভাবেই বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবেন এই বিড়ি ধরিয়ে। তো উনি জোরে হাঁটা বাদ দিয়ে ধীরে ধীরে হাঁটা শুরু করে, কারণ এতক্ষণ উনি জোরে জোরে হেঁটে বেশ হাঁপিয়ে গেছেন, পাও ব্যথা হয়ে গেছে। আর দীর্ঘ সময় রেল লাইন ধরে এভাবে হাঁটলে পা ব্যথা হয়েই যায়। তো উনি আবার যখন আস্তে আস্তে হাঁটা শুরু করেছেন, মিনিট খানেক আশেপাশে তাকান নাই, হঠাৎ পাশ দিয়ে একটা শব্দ শুনতে পান, খুব বিশ্রী আর মোটা একটা কণ্ঠ, একটা মহিলা মানুষের কণ্ঠ আর কি। সেই কণ্ঠটা শুনে উনি পাশে তাকান। উনি দেখতে পান যে ওই যে ডোবাই যে জিনিসটা দেখেছিলেন, ওই জিনিসটা ওনার পাশাপাশি এখন হাঁটা শুরু করেছে। উনি দেখেন 10 ফুটের মতো লম্বা কঙ্কাল টাইপের একটা নারী মূর্তি, মাথা ভর্তি টাক, সমস্ত শরীর সাদা। পায়ের দিকে তাকিয়ে দেখেন যে ওই মহিলার পাটা ঘোড়ার পায়ের মতো, মানে ঘোড়ার মতো খুর আছে পায়ে। আর চোখ দুটো এত স্ফীত হয়ে এসেছে, মনে হচ্ছে কোটর থেকে এখনই চোখ দুটো বেরিয়ে পড়বে। বেশ জল জল করছিল চোখ। রেল লাইনের পাশে হাঁটছে এবং খুব রাগান্বিত ভাবে এই নাহরুল দাদার দিকে তাকিয়ে আছে। আর দাদাকে খুব বাজে ভাবে বলছে যে আমিও দেখব তুই কতক্ষণ আমার হাত থেকে বাঁচতে পারিস, এভাবে বলে যাচ্ছে। মানে দাদার সাহসটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে আর কি এই ধরনের কথা বলে। তো দাদা কি করেছেন যে এই রেল লাইন থেকে আবার কিছু খোয়া বা পাথর হাতে নিয়েছেন, ওই জিনিসটার দিকে ছুঁড়ে মেরেছেন। দাদা খেয়াল করেন যে এই পাথর ওই জিনিসটার শরীরে কোনো আঘাতই করছে না, কিন্তু এটা ছোড়ার কারণে ওই জিনিসটা আরো রেগে যাচ্ছে। এইভাবে চলতে চলতে এই নাহরুল দাদা গ্রামের কাছে চলে এসেছেন। তখন ওই জিনিসটা দাদাকে বলে, আমি কিন্তু তোর পিছু ছাড়বো না, মনে রাখিস। এখন আমি চলে যাচ্ছি, আজানের সময় হয়ে গিয়েছে দেখে, কিন্তু আমি আবার আসবো। এই বলে ওই জিনিসটা অদৃশ্য হয়ে যায় এবং সত্যি ওই সময় আজান দিয়ে দেয়। কিন্তু উনি যখন বের হয়েছেন রাত 1টা, এখন সর্বোচ্চ 2টো বাজতে পারে, কিন্তু এর মধ্যে এতটা সময় পার হয়ে গেছে উনি কিন্তু বুঝতে পারেন নাই। তো দাদা কি করেছেন, রেল লাইন থেকে নেমে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়ে উনি গ্রামের ভেতরে চলে গেছেন। এরপর উনি বাড়ি চলে গেছেন। পরদিন পরিবারের সাথে শেয়ার করেন যে উনি যা যা দেখেছেন। পরিবার লোক কিন্তু খুব বকাঝকা করে যে সিনেমা দেখার বদ অভ্যাস গেল না, তারপরে এত রাতের বেলা গিয়েছিস আর এই ধরনের ভয়ানক ঘটনা ঘটিয়েছিস, আর খবরদার রাতের বেলা সিনেমা দেখতে যাবি না। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। মূলত আমরা এই ঘটনার প্রথম অংশটা শুনলাম, এবার আমরা শুনবো এই ঘটনার দ্বিতীয় অংশ। এই ঘটনার বেশ কয়েক মাস কোনো সমস্যা ছিল না, একদম স্বাভাবিক। নাহরুল দাদা ওই বিষয়টা ভুলতে বসেছেন। নাহরুল দাদার আবার মাছ ধরার খুব নেশা ছিল। নাহরুল দাদার রাতে মাছ ধরতে খুবই বেশি পছন্দ করতেন আর কি। তো বেশিরভাগ সময় রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত উনি মাছ ধরতেন খেপলা জাল দিয়ে। অন্য মানুষরা ওখানে মাছ ধরতো, তবে সন্ধ্যার দিকে তারা যেতেন, রাত 9টার দিকে বা 10টার দিকে মাছ ধরে চলে আসতেন। আর দাদা যেতেন হচ্ছে এই লোকগুলো যখন মাছ ধরে চলে আসতেন তারপরে, মানে রাত 10টার দিকে। অবশ্য দাদার দেখা দেখি আরো কয়েকজন লোকও তার সাথে মাছ ধরতেন। তো একটা রাতে উনি যান, ওই সময় রাত আনুমানিক 9টার মতো বাজে। 1980 সালের দিকে রাত 9টা মানে কিন্তু অনেক সময়। তো নাহরুল দাদার অভ্যাস ছিল উনি নিরিবিলি মাছ ধরতে পছন্দ করতেন। তো দাদা মাছ ধরতে যাওয়ার সময় স্বাভাবিকভাবেই উনি সাথে জাল নিতেন, পাশাপাশি বিড়ি নিতেন, ম্যাচ নিতেন, 4 ব্যাটারির একটা টর্চ লাইট, তারপরে মাছ রাখার হাড়ি এবং একটা বড় ধারালো দা সাথে নিতেন। তো নাহরুল দাদা ছোট থেকেই কিন্তু এভাবে মাছ ধরার অভ্যাস ছিল, আর উনি কিন্তু খুব সাহসী মানুষ। তো একদিন দাদা মাছ ধরছেন, কিন্তু দাদা অন্য দিনের তুলনায় তেমন মাছ পাচ্ছেন না।
এদিকে আকাশেও প্রচুর মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। হঠাৎ করে আকাশটা নিকষ কালো হয়ে যায়, চাঁদটাও ঢেকে যায় মেঘে। ওনার হাতে টর্চ লাইট ছিল, সেটা দিয়ে উনি মাছ ধরার চেষ্টা করছিলেন। তো দাদা ভাবেন রাত আসলে অনেক হয়ে গেছে, আজকে সবাই মাছ পাচ্ছি না, আবার বৃষ্টির ভাব চলে আসছে। তো সবকিছু গুছিয়ে উনি বাড়িতে চলে যাবেন এরকম সিদ্ধান্ত নেন। উনি সবকিছু গোছানো শুরু করে দিয়েছেন। হঠাৎ করে দাদার কানে দূর থেকে একটা শব্দ ভেসে আসে, কেউ যেন চাপা স্বরে কান্নাকাটি করছে। তো এই কান্নার শব্দ শুনে দাদা থমকে দাঁড়িয়ে যান। কান্নার শব্দটা কোন দিক দিয়ে আসছে এটা উনি বোঝার চেষ্টা করেন। দাদা বুঝতে পারেন উনি যেখানে দাঁড়িয়ে আছেন তার বাম দিক থেকে কান্নার শব্দটা আসছে। উনি সবকিছু ওখানে রেখে যেদিক দিয়ে কান্নার শব্দ আসছে সেই দিকে যেতে থাকেন। তো দাদা যতই সামনে যান কান্নার শব্দটিও ততই দূরে সরে যেতে থাকে। দাদা মাছ ধরার জায়গা থেকে বেশ কিছু দূরে চলে এসেছেন। হঠাৎ দাদা দেখতে পান খালের ভেতর দিয়ে একটা শাড়ি পরা মেয়ে হেঁটে যাচ্ছে, হাঁটু পর্যন্ত তার মানে পানির নিচে, বাকিটা উপরে। তো এই মেয়ের গলা থেকে কান্নার শব্দ আসছে। নাহরুল দাদা বলে ওঠেন, এই মেয়ে তুমি কে, এত রাত্রে এখানে কি করছো, কান্নাকাটি করো কেন? নাহরুল দাদা চিন্তা করছেন আবার আত্মহত্যা করতে আসছে কিনা পরিবারের সাথে ঝগড়াঝাটি করে। তো এই কথা বলার পর ওই মেয়েটির কান্না থেমে যায়। মেয়েটি বলে ওঠে, আমার বাড়ি ওইখানে, মানে একটা জায়গাকে ইঙ্গিত করে দেখায়, আপনি আমাকে আমার বাড়িতে দিয়ে আসেন, আমি খুব ভয় পাচ্ছি। তো দাদা বলেন ঠিক আছে, কিন্তু তুমি কান্না করছিলে কেন? উত্তর মেয়েটি বলে, একটা উঁচু ঢিবি আছে সামনে, ওইখানে আমার মায়ের কবর। এটা বলে আর কি। তো আমি গভীর রাতে প্রায় আসি মায়ের কবর দেখতে, আমি তো কাছে যেতে পারি না, দূর থেকে দেখি আর কান্না করি। আর পানির ভিতর দিয়ে চলতে আমার ভালো লাগে, এই জন্য পানির মধ্যে দিয়ে হাঁটছি। তো দাদা বলেন, আমি তো অনেকদিন ধরে এখানে যাতায়াত করি, কই তোমাকে তো কখনো দেখি নাই রাতের বেলা, আর ওই ঢিবির ওখানে যে কোনো কবর আছে এটা তো আমি জানি না। তো যাই হোক, দাদা বলেন যে তোমার তো এত রাত্রে এখানে একা একা আসা ঠিক হয় নাই, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। এই বলে নাহরুল দাদা খালের উপরে মাটি দিয়ে হাঁটছেন, আর ওই মেয়েটি সে কিন্তু মাটিতে উঠছে না, হাঁটু পানির উপর দিয়ে সে হাঁটছে আর কি, মানে তার হাঁটু পর্যন্ত পানি আর কি। বেশ কিছুটা যাওয়ার পরে ওই মেয়েটি কিন্তু উঠছে না। দাদা বলে যে তুমি ওঠো, তোমাকে এগিয়ে দিয়ে আসি, কিন্তু সে ওঠে না। হঠাৎ করে মেয়েটি বলে ওঠে যে আপনি এখন যেতে পারেন, এখন আমি একাই চলে যেতে পারবো। এই কথাটি বলার সাথে সাথে এই মেয়েটি মুখ ঘুরিয়ে দাদার দিকে খুব ভালো করে তাকায়। এতক্ষণ কিন্তু ভালো করে সে মুখ দেখাচ্ছিল না, তার চুল দুপাশে ঝোলানো ছিল, চেহারাটা ভালো দেখা যাচ্ছিল না আর কি। তো যখন তাকিয়েছে দুপাশের চুলটাও ওই মেয়েটি সরিয়ে দেয়, তখন প্রথমবার দাদা তার জীবনে সবচাইতে সুন্দর চেহারার কোনো মেয়েকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন। এত সুন্দর মেয়েকে নাকি উনি কখনো জীবনে দেখেনি এবং এখনো দেখেন নাই। এখন যে ওনার বয়স এত, এখনো দেখেন নাই। তো হঠাৎ করে পেছন থেকে একটা কণ্ঠে দাদার নাম ধরে ডেকে ওঠে, এই নাহারুল, এই বলে ডেকে ওঠে। তো দাদা আবার পেছন দিকে তাকিয়ে দেখেন যে কেউ নাই, কে আবার ডাক দিল। আবার সামনের দিকে তাকিয়ে দেখেন বা পাশে তাকিয়ে দেখেন যে ওই মেয়েটাও নাই। তো দাদা বুঝতে পারেন না যে এত দ্রুত মেয়েটা কোথায় গেল। তো দাদা কি করেন, আবার তার মাছ ধরার জায়গায় চলে আসেন, আবার সবকিছু গুছিয়ে বাড়ি চলে আসেন, কারণ ওই মেয়েটাকে এগিয়ে দিবেন এই চিন্তা করে ওনার ওই মাছ ধরার জিনিসগুলো একটা জায়গায় রেখে এসেছিলেন। উনি বাড়িতে চলে আসেন, কিন্তু রাতের ওই কথা কাউকে উনি বলেন না। পরের দিন দাদার মনে শুধু একটাই প্রশ্ন উকি দিচ্ছিল, এত সুন্দর মেয়েটা হঠাৎ করে কোথা থেকে এলো, কোথায় চলে গেল। পরদিন রাতে আবার এই নাহরুল দাদা মাছ ধরতে যান। দাদা এক মনে মাছ ধরছেন, হঠাৎ করে উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটি আজকেও সেই একই পোশাকে দাঁড়িয়ে রয়েছে, তবে আজকের কান্নাকাটি করছে না। দাদা ওই মেয়েটাকে দেখে একটু চমকে যান। তখন ওই মেয়েটাকে দাদা জিজ্ঞেস করে বলে, আচ্ছা সত্যি করে বলো তো তুমি কে? তখন ওই মেয়েটা বলে, আমি সত্যি বললে আপনি ভয় পাবেন না তো? তখন দাদা বলেন, ভয় পেলে একা একা কি এই রাতে এই জায়গায় আমি মাছ ধরতে আসতাম? তখন ওই মেয়েটি বলে, আমি মানুষ না, আমি পড়ি, আমি এখানেই থাকি, আমি প্রতিদিন আপনাকে দেখি, আপনাকে আমার ভালো লাগে, আমি মানুষের রূপ নিয়ে এখানে এসেছি, আমি এটা জানি যে আপনার অনেক সাহস। এই কথা শুনে দাদা কিছুটা স্তম্ভিত হয়ে যান। তখন ওই পরীটা বলে, আপনি আমার কথা কাউকে বলবেন না, তাহলে আপনারও ক্ষতি হতে পারে, আবার আমারও ক্ষতি হতে পারে। এরপরে এই নাহারুল দাদা একটা মোহের মধ্যে পড়ে যান।
ওই পরীটা গভীর রাতে দাদার ওখানে আসতো, দাদা মাছ ধরতো, ওই পরীটাও পাশে হাঁটাহাঁটি করতো, দাদারও ভালো লাগতো। মানে দাদা প্রতি রাত্রে মাছ ধরতে আসবেনি, যত যাই হোক না কেন। মানে তার মধ্যে একটা এমন ঘোর কাজ করছে যে ওখানে না আসলে তার ভালো লাগছে না। আর ওই যে পরীটা দাদার জন্য মাঝে মাঝে অনেক ফলমূল নিয়ে আসতো। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। তো বাড়ির লোকজন খেয়াল করছে এই নাহারুল দাদা প্রতিনিয়ত আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন। দাদার পরিবার তাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তোর কি কোনো সমস্যা হয়েছে, কোনো অসুখ করেছে? দাদা বলে না তো, কোনো সমস্যা হয়নি। তো দাদার শরীর যখন বেশি খারাপ হওয়া শুরু করলো, তখন তার পরিবার থেকে দাদাকে রাতে মাছ ধরতে যেতে কঠোরভাবে নিষেধ করে দেওয়া হয়। দাদাও খেয়াল করে যে তার শরীর আসলে আগের থেকে অনেক শুকিয়ে গেছে, শরীরেও অতটা শক্তি পান না। তো দাদার মাছ ধরতে যান না। দাদা যখন কয়েকদিন মাছ ধরতে যান নাই, একদিন দাদা রাতের বেলা জানালার কাছে ঠক 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 শব্দ শুনতে পান। তখন উনি বলেন যে এই কে? তখন একটা সুন্দর সুরেলা কণ্ঠে কেউ বলে ওঠে, আমি। নাহারুল দাদা তো বুঝতে পারেন সেই পরীটি এখানে এসেছে। উনি জানালা খুলে দেখেন আসলে সেই পরীটি দাঁড়িয়ে আছে। ওই পরীটি ইশারায় তাকে বাইরে যেতে বলছে এবং তাকে বলছে যে আস্তে করে বাইরে আসো, কেউ যেন বুঝতে না পারে। তো দাদা আস্তে আস্তে দরজা খুলে বাইরে যান, দীর্ঘ সময় কথা বলে আবার চুপি চুপি তার ঘরে চলে আসেন। এভাবে প্রতি রাত্রে ওই পরীটা তার কাছে আসতো এবং কথা বলতো। একদিন কি হয়েছে, এই নাহারুল দাদার আব্বা রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার সময় উনি দেখেন যে ঘরের পাশে তার ছেলে কারোর সাথে কথা বলছে, কিন্তু সামনে কেউ নাই। উনি কিছুটা আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকেন। উনি দেখেন পুরো সময়টা এই নাহারুল দাদা একা একা কথা বলছে, কিন্তু তার পাশে কেউ নাই। নাহারুল দাদার ভাষ্য মতে ওই সময় নাকি বাড়ির এক পাশে তাকিয়ে ওই পরীটা ভয় পেতে থাকে। খুব ইনোসেন্ট, মানে একদম মনে হচ্ছে নাবালক কোনো বাচ্চা যেভাবে কোনো কিছু দেখে ভয় পায়, মানে ওই পরীটা ওইভাবে ভয় পাচ্ছে। যখনই নাহারুল দাদা জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ কেন? বলে তোমার আব্বা এদিকে আসছে। তখন নাহারুল দাদা আবার ওই দিকটাতে তাকিয়েছেন, দেখেন সত্যি তার বাবা দিকে আসছে। আবার সামনের দিকে তাকিয়ে দেখেন ওই পরীটা নেই। তার মানে ওই পরীটা তখন চলে গেছে। তখন আবার নাহারুল দাদার আব্বা এসে নাহারুল দাদাকে বলেন, কিরে তুই এতক্ষণ কার সাথে কথা বলছিলি? তখন নাহারুল দাদা কিন্তু মিথ্যা বলার চেষ্টা করেন, কিন্তু ওনার আব্বা বুঝে ফেলেন যে কোনো একটা অদৃশ্য জগতের কারো সাথে উনি কথা বলছিলেন। এরপর ওনার আব্বা ওনাকে রুমে যেতে বলেন এবং ঘুমিয়ে পড়তে বলেন। ওনার আব্বা ওই দিন সারা রাত ওনার দরজার পাশে বসেছিলেন, ঘুমান নাই। ফজর আজানের পর উনি ঘুমাতে গিয়েছিলেন। পরদিন সকালবেলা বাড়িতে এই নাহারুল দাদার আব্বা তার এক বন্ধুকে নিয়ে আসেন। তিনি ওই সময় খুব নাম করা একজন আলেম ছিলেন। তো তিনি এসে নাহারুল দাদাকে জিজ্ঞেস করেন, নাহারুল, রাতের বেলা তুমি কার সাথে দেখা করো, কার সাথে কথা বলো, সত্যিটা বলো। যদি সত্যিটা বলো তাহলে কিন্তু তোমাকে আমরা বাঁচানোর চেষ্টা করতে পারবো, আর যদি সত্যিটা না বলো, গোপন করার চেষ্টা করো, তাহলে কি তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এখন নাহারুল দাদা চিন্তা করছেন যে সত্যিটা যদি বলি, এই সুন্দরী পরীটা আমার কাছে যদি না আসে তাহলে তো আমার ভালো লাগবে না। তো উনি আসলে ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু নাহারুল দাদা তো আসলে তখন এটার ভয়াবহতাটা বুঝতে পারেন নাই। ওই যেই ভদ্রলোক এসেছিলেন, মানে যাকে নাহারুল দাদার আব্বা নিয়ে এসেছিলেন, উনি বলছেন যে নাহারুল, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় মনে হচ্ছে তুমি ভালো কোনো জিনিসের পাল্লায় পড়ো নাই, তুমি খুব খারাপ কোনো জিনিসের পাল্লায় পড়েছ, তুমি একটা মোহে পড়ে গেছো। বাবা, সত্যিটা বলো, নাহলে কিন্তু তোমার বিশাল বিপদ হয়ে যাবে। এই কথা শোনার পর নাহারুল দাদার কিছুটা ঘোর কাটে। উনি চিন্তা করেন যে আসলেই তো আমার শরীর এভাবে শুকিয়ে যাচ্ছে কেন। তো উনি ওই যে মাছ ধরার যে ব্যাপারটা, এটা সবকিছু খুলে বলেন কিভাবে ওই জিনিসটা সাথে তার দেখা হয়। তো এই কথা শোনার পর ওই আলেম বলেন যে, ওরে নাহারুল, এটা তো কোনো পরী না রে, এটা ভয়ঙ্কর এক পিশাচিনী। ও সুন্দর রূপ ধরে তোমার কাছে এসে প্রতিনিয়ত তোমার অগোচরেই তোমার শরীর থেকে অল্প অল্প করে রক্ত চুষে খেয়ে যাচ্ছে। ওর ইচ্ছা তোমাকে তিল তিল করে মেরে ফেলা। খবরদার, এখন থেকে তুমি ডাকলেও সাড়া দিবা না। আর বাড়ির সবাইকে ওই আলেম বলে দেন যে ও যেন কয়েকদিন একা একা কোনোভাবে না থাকে, ওর সার্বক্ষণিকভাবে আপনার সাথে থাকবে, রাতের বেলা ও যেন একা একা না ঘুমায়। তো উনি এটাও বলে দেন, আমি যত দ্রুত সম্ভব
ওই ভয়ঙ্কর পিশাচিনীকে বন্দি করব, এই বলে ওই আলেম চলে যান। তো একদিন পরেই আলেম নাহরুল দাদার আব্বাকে খবর পাঠান এবং বলেন ওই পিশাচিনীর আমি একটা সমাধান করেছি, কখনো আর হয়তো বা সে জ্বালাতন করতে আসবে না। তো নাহরুল দাদার আব্বা এসে নাহরুল দাদাকে জানান যে আর কোনো সমস্যা নেই, তবে আগের মতো এভাবে রাত বিরেতে আর চলাচল করো না। তো এরপর কিন্তু কেটে যায় 9টি বছর, নাহরুল দাদার বিয়ে হয়ে যায়, দাদা এসব কিছুই ভুলে গিয়েছেন। একদিন গভীর রাত্রে ঘটে এক ভয়ানক ঘটনা। নাহরুল দাদা আর 3 বন্ধু, মানে তারই 3 বন্ধু চুয়াডাঙ্গা জেলার ওই দর্শনার কোন একটা গ্রামের ওই দিকটা দিয়ে আসছিলেন। ওই গ্রামের উপর দিয়ে একটা নদী চলে গেছে, ওই নদীর উপর একটা ব্রিজ ছিল, ওই ব্রিজের উপর দিয়ে আশেপাশে সব লোকজন চলাচল করতো আর কি। তো নাহরুল দাদা ওই গ্রাম এবং ব্রিজের নামটা বললেও সঙ্গত কারণে আমাদেরকে বলতে নিষেধ করেছেন, যাই হোক আমরা বলছি না। তো নাহরুল দাদা আর তার 3 বন্ধু যখন ওই ব্রিজের কাছে চলে আসেন, হঠাৎ করে ওই 4 জনই খেয়াল করেন ব্রিজের উল্টো পাশ থেকে একটা দমকা বাতাস ওই দিকটাতে, মানে নাহরুল দাদাদের দিকে আসছে। ব্রিজের আশেপাশে গাছগুলো ছিল, সেই গাছগুলো দেখে বুঝতে পারছেন দূর থেকে একটা বাতাস আসছে। তো এই বাতাসটা দেখে তাদের কাছে স্বাভাবিক মনে হয় না, কারণ আশেপাশে কোনো বাতাস ছিল না। নাহরুল দাদা এবং তার বন্ধুরা কিন্তু তখনও ব্রিজের উপরে ওঠেন নাই, মানে উঠবে ভাব। হঠাৎ করে মনে হলো ওই বাতাসটা ব্রিজের মাঝে এসে থেমে গেল এবং ওখানে একটা ঘূর্ণিপাকের মতো হচ্ছে, একটা বাতাস আর কি ওখান দিয়ে ঘুরছে। নাহরুল দাদা দেখতে পান এই সেই পরীটা যার সাথে 9 বছর আগে কথা হতো, দেখা হতো। তো নাহরুল দাদাকে পরীর দেশে ওই পরীটা নিয়ে যেতে চাইতো। সর্বশেষ একজন আলেমের দ্বারা তাকে বন্দি করা হয়। তো এই জিনিসটা দাদাকে ডাকতে থাকে এবং বলে, ভেবেছিলাম তোকে তিলে তিলে মারবো, কিন্তু পারিনি। তোর জন্য আমি 9টা বছর বন্দি হয়েছিলাম, আজ কোন রকমে ছাড়া পেয়েছি। আমি তোকে এখন আমার সাথে নিয়ে যাব। তো এই দৃশ্য দেখে দাদা কিছুটা ভয় পেয়ে যায়, যদিও বা সে ভয়ঙ্কর সুরতে আসে নাই, কিন্তু এই ধরনের কথা বলছে। অথচ এই সুরতে যখন দাদার সামনে এসেছিল তখন তো তাকে ভালোই লাগতো। এদিকে দাদার সাথে যারা দাঁড়িয়ে আছে, ওই 3 বন্ধুও কিন্তু দাঁড়িয়ে আছে। তো দাদা আবার তার 3 বন্ধুকে জিজ্ঞেস করছে, এই তোরা কি ব্রিজের উপর কিছু দেখছিস কিনা? তখন ওই 3 বন্ধু একসাথে বলে ওঠে যে আমরা 3 জনই একটা বিশাল আকৃতির নীল সাপ দেখতে পাচ্ছি, ঠিক ব্রিজের মাঝখানে ফনা তুলে দাঁড়িয়ে আছে। এত বড় সাপ আমরা জীবনে কখনো দেখি নাই। ওই 3 জন কিন্তু একে অন্যের সাথে কিছুটা কথা বলেছিল। তো তখনই বুঝতে পারছে 3 জনই একই সাথে দেখছে। তো দাদাকে ওই 3 জন জানান যে এই ঘটনা। তো দাদা বুঝতে পারেন যে উনি যেটা দেখছেন তার বন্ধুরা সেটা দেখছে না, আবার তার বন্ধুরা যেটা দেখছে উনি সেটা দেখছেন না। তখন দাদা ওই বন্ধুদেরকে বলে, এটা স্বাভাবিক কিছু না রে, যে যতটুকু দৌড়াদৌড়ি পারিস পড়তে থাক, কিন্তু খবরদার কেউ দৌড় দিবি না, একসাথে থাকলে ইনশাল্লাহ আমাদের কোনো বিপদ হবে না। তো এর মধ্যে ওই জিনিসটা দাদাকে একা ওই ব্রিজের উপর আসতে বলে যে নাহরুল একা একা এই ব্রিজের উপর আয়। তো এই কথা কিন্তু শুধু দাদা শুনতে পাচ্ছে, তার 3 বন্ধু কিন্তু শুনতে পাচ্ছে না। কিন্তু তারা মাঝে মাঝে সাপের ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পাচ্ছে। কিন্তু দাদা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে যতটুকু দোয়া দুরুদ উনি পারেন এটা পড়ছেন। এর মধ্যে ওই যে সুন্দর চেহারার ওই পরী আস্তে আস্তে তার রূপ পরিবর্তন করতে থাকে। এক পর্যায়ে সে এক ভয়ঙ্কর কঙ্কাল রূপে হাজির হয়। নাহরুল দাদা এই বিভৎস চেহারাটা দেখেই বুঝতে পারেন এটা হচ্ছে সেই পিশাচিনী যেটা সিনেমা দেখে ফেরার পথে ওই ডোবার মধ্যে উনি দেখেছিলেন এবং রাস্তায় তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তাকে ছেড়ে যাওয়ার আগে বলেছিল যে তোকে আমি ছাড়বো না, মানে ওই রাতের মতো আর কি যেটা বলেছিল। তো দাদা বুঝতে পারেন এই জিনিসটা আজকে তার বড় ধরনের ক্ষতি করতে পারে। আর এই পিশাচিনীটাই তাকে ওই মাছ ধরতে যাওয়ার সময় সুন্দর চেহারা নিয়ে এসেছিল, নিজেকে পরী বলে পরিচয় দিয়েছিল, তাকে ফলমূল খাওয়াতো, মিষ্টি খাওয়াতো। তো নাহরুল দাদা তো বুঝতে পারেন নাই যে এইটাই ওইটা। তো এদিকে কি হয়েছে, ওই পিশাচিনী তার রূপ আবারও পরিবর্তন করতে থাকে। নাহরুল দাদা দেখতে পায় যে ওই জিনিসটা আরো ভয়ানক রূপ ধারণ করছে। তো এর মধ্যে নাহরুল দাদা আবার তার 3 বন্ধুকে বলে যে এই তোরা কিছু দেখতে পাচ্ছিস এখন? তারা বলে যে তারা দেখতে পাচ্ছে যে
ওই নীল সাপটি আস্তে আস্তে কুচকুচে কালো রঙের হয়ে গেছে। হঠাৎ ওই পিশাচিনী নদীর দিকে তাকায় আর তাকিয়ে নাকি চিৎকার করতে থাকে। তখন ওই চারজনই খেয়াল করে যে নদীর একটা সাইডে, মানে ভেতরে আর কি, মনে হচ্ছে একটা পাক সৃষ্টি হয়েছে এবং ওই পাকের ভেতর থেকে একটা লম্বা একটা জুব্বা পরিহিত কেউ একজন উঠে আসছে আর কি, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে ওই ব্রিজের দিকে আসেন এবং তার এক হাতে লোহার শিকলের মতো কিছু একটা, যেটা দিয়ে উনি নদীর উপর দিয়ে হেঁটে ব্রিজের দিকে আসছেন। আর ওনার কারণে এই পিশাচিনী ভয়ে চিৎকার করছে। এই পিশাচিনীকে শুধু এই রূপে ওই নাহরুল দাদাই দেখতে পাচ্ছিলেন, অন্যরা সবাই আসলে সাপের আকৃতি দেখছিলেন, কিন্তু এই লম্বা জুব্বা পরিহিত এই লোকটিকে চারজনই আবার দেখতে পাচ্ছিলেন। তো এই লোকটি নদীর উপর দিয়ে হাঁটতে হাঁটতে ব্রিজের উপর আসেন, আর নাহরুল দাদার ভাষ্য মতে ওই লোকটি শিকলের এক অংশ দিয়ে মুহূর্তের মধ্যে ওই পিশাচিনীটাকে বলে ওঠেন, মানে বেঁধে ফেলেন। আর ওই সময় পিশাচিনী বলে ওঠে নাহরুল দাদাকে যে আমি আবার যেদিন মুক্ত হব, তুই যেখানে থাকিস না কেন আবার তোর কাছে আমি আসব। এরপর ওই জিনটা সকলের সামনেই ওই পিশাচিনীকে বেঁধে ওই শিকল সমেত নদীর দিকে ছুঁড়ে মারে, কিন্তু শিকলের একটা দিক কিন্তু ওই জুব্বা পরিহিত ওই জিনটার হাতে ছিল। তখন ওই জিনটা এই চারজনকে বলে ওঠে, আর কখনোই তোমরা রাতের বেলা এই ব্রিজের উপর দিয়ে যাবা না। তো এর মধ্যে নাহরুল দাদার এক বন্ধু, যার বাড়ি ছিল সরোজগঞ্জ নামক একটা জায়গায়, তার নাম ছিল মিজান, তার মাথায় একটা জিনিস মনে পড়ে যায়। সে তার মুরব্বীদের মুখ থেকে শুনেছে যদি রাতের বেলা অস্বাভাবিক লম্বা জুব্বা পরিহিত কাউকে দেখতে পায় তাহলে ধরে নিতে হবে সে ভালো কোনো জিন। যদি তার পা চেপে ধরতে পারো এবং পা ধরা অবস্থায় যদি তার কাছে যদি কোনো কিছু চাও, যা চাবা তাই সে তোমাকে দেবে। এই মিজান আবার কি করেছে, আচমকা দৌড়ে ব্রিজের কাছে যাওয়া শুরু করে এবং ওই জিনটার পা চেপে ধরতে যায়। তখনই ওই জিনটা ওখান থেকে সরে যায় এবং মিজনকে কষে দেয় এক থাপ্পড়। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে যে থাপ্পড় দিল মিজানকে, কিন্তু মিজানের তো ব্যথা পাওয়ার কথা, অথচ অদৃশ্যভাবে ওখানে থাকা এই নাহরুল দাদা এবং আরো দুজন, টোটাল তো চারজন ছিলেন আর কি, তো থাপ্পড় মারল মিজানকে, বাকি তিনজনই কিন্তু তাদের মুখে থাপ্পড়ের আঘাত পেলেন। মানে একই থাপ্পড় একসাথে চারজনের গালে লেগেছে। এই থাপ্পড় খাওয়ার সাথে সাথে মিজান অজ্ঞান হয়ে যায়, কিন্তু বাকি তিনজন তো গালে ব্যথা পেয়েছে কিন্তু অজ্ঞান হয় নাই। তখন ওই জিনটা তিনজনের উদ্দেশ্যে বলে ওঠে, যাও এই ছেলেটাকে তোমরা নিয়ে যাও, ও যে কি উদ্দেশ্যে আমার কাছে এসেছে আমি তো বুঝতে পেরেছি, এই জন্যই ওকে থাপ্পড় দিয়েছি। কিন্তু ও যখন আমার দিকে আসছিল তোমরা তো চাইলে ওকে আটকাতে পারতে, কিন্তু তোমরা তো ওকে আটকাও নাই, এই জন্যই অদৃশ্যভাবে এই থাপ্পড়ের আঘাত তোমাদেরকেও দিয়েছি। আর তোমাদের আবার একটা কথা বলছি, এভাবে কখনোই রাতের বেলা এই রাস্তা দিয়ে একা একা যেও না, বিশেষ করে এই ব্রিজের উপর দিয়ে যেও না। এই বলে ওই লোকটি ঠিক যেভাবে এসেছিল ঠিক একই রকম ভাবে নদীর উপর হাঁটতে হাঁটতে চলে যায়, আর তখনও কিন্তু ওখানে পাক হচ্ছিল, ওর ভিতর দিয়ে উনি অদৃশ্য হয়ে যায়। তো তিনজন মিলে মিজানকে ধরে ব্রিজ থেকে গ্রামের ভিতরে নিয়ে এসে এক বাড়ি থেকে পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দিয়ে মিজানের জ্ঞান ফেরানো হয়। তো এখনো এই নাহরুল দাদার কানে সেই কথাটি বাজে, আমি যদি আবার মুক্ত হই তোর কাছে আসবো আর তোকে কিন্তু নিয়ে যাব। তো নাহরুল দাদা বাড়ি এসে সেই আলেমের কাছে আবার যান। সে আলেম তাকে বলেন যে গত রাত্রে যা যা, আলেমকে বলেন যে গত রাত্রে কি কি ঘটেছে। তো আলেম ওই নাহরুল দাদাকে বলেন যে ওই রাত্রে ওই পিশাচিনীটিকে উনি বোতল বন্দি করতে যখন যাবেন তখন একটা ভালো জিন এসে খুব করে অনুরোধ করে যে ওর তো বয়স কম, ও বোঝে না, তো তুমি ওকে বোতল বন্দি করো না, আমি আমার মতো করে ওকে বন্দি করে রাখবো যাতে করে কখনো নাহরুলের কাছে আসতে না পারে। তো ওই জিনের কথায় আশ্বস্ত হয়েই মূলত তাকে বোতল বন্দি না করে উনি ছেড়ে দিয়েছিলেন। তো কোনো কারণে নজর এড়িয়ে ওই জিনটির কাছ থেকে সে সরে এসেছিল এবং এসেই নাহরুল দাদাকে বিরক্ত করা শুরু করেছিল। ওই জিনটি যখন বুঝতে পেরেছিল যে ও আবার সে এই নাহরুল দাদার কাছে এসেছে, সাথে সাথে ওই জিনটি ওখানে চলে আসে, আবার তাকে খুব ভালো করে বন্দি করে নিয়ে যায়। এরপর ওই আলেম বলেছিলেন যে আপাতত কোনো ভয় নেই, ভালোভাবে চলবা। তো এখন তো দাদার বয়স 65 বছরেরও বেশি। এরপরে এখন পর্যন্ত ওই পিশাচিনীর সাথে দাদার আর দেখা হয়নি।
তবে দাদা রাতের বেলা কিন্তু এখনো বেশিরভাগ সময় মানুষের ফসল পাহারা দেন। তো বেশ কিছুদিন হলো দাদি মারা গেছেন, দাদির জন্য দোয়া করতে বলেছেন হাফিজ। তো আরেকটা বিষয় হাফিজ বলেছেন যে এই দাদিকে, এই নাহারুল দাদা একটা সময় খুব অবহেলা করেছেন, কিন্তু দাদি মারা যাওয়ার পর তার শূন্যতাটা খুব ভালোভাবে উপলব্ধি করেছেন যে উনি কি ভুল কাজটা করেছেন, যার কারণে উনি এই বিষয়টা নিয়ে এখনো আফসোস করেন যে কখনো কোনো মানুষকে এইভাবে অবহেলা করতে নেই, বিশেষ করে কাছের মানুষদের। কারণ সে যখন থাকবে না তখনই তার শূন্যতাটা উপলব্ধি করা যায়, কিন্তু সে যখন থাকবে না হাজার চেষ্টা করেও তো মৃত মানুষকে আর ফেরত আনা সম্ভব না, তাই না? এটা কিন্তু নাহারুল দাদা সবসময় বলেন যে উনি ওনার স্ত্রীর সাথে আসলে অবহেলা করেছেন, তার যথাযথ সম্মানটা উনি দেন নাই, এজন্য উনি খুব আফসোস করেন এবং অনেককেই এই বিষয়ে পরামর্শ দেন। তো নাহারুল দাদার স্ত্রীর জন্য আফনান দ্য হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে দোয়া রইল, আল্লাহ ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। নাহারুল দাদার জন্য দোয়া রইল, উনি আরো দীর্ঘদিন আল্লাহ তাআলা তাকে হায়াত দান করুন, সুস্থ রাখুন, এবং ওনার সাথে আরো অনেক ঘটনা আছে, উনি সেই ঘটনাগুলো আমাদেরকে যেন হাফিজের মাধ্যমে পাঠান, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য পাঠান। চুয়াডাঙ্গায় কিন্তু আমাদের অনেক লিসেনার রয়েছেন, যেটা আমি জানতে পারি বিভিন্নভাবে। তো ইনশাল্লাহ কখনো চুয়াডাঙ্গা গেলে চুয়াডাঙ্গার লিসেনারদের সাথে, কিশোরগঞ্জের মতো ওনাদের সাথেও ইনশাল্লাহ দেখা হবে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। হাফিজকেও ধন্যবাদ, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, এখন চলে যাব আপনাদের সকলের প্রিয় আরো একজন ঘটনা সংগ্রাহক জুবায়ের ইসলামের ঘটনায়। এই ঘটনাটিও ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই সেই ঘটনায়। প্রিয় লিসেনার্স, জুবায়ের ভাইয়ের পাঠানো ঘটনাতে চলে এলাম। এই ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো ঘটনাটির সময়কাল কিন্তু খুব বেশি আগের না, 2014 কি 15 সালের। আর এই ঘটনাটি ওনাদের যে গ্রাম, এই গ্রামের 3-4 গ্রাম পরের একটি গ্রামের আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার চাচা আবুল কালামের কাছ থেকে, যিনি এর আগে রাসু জেলের ঘটনাটি দিয়েছিলেন, এবং আপনারা কিন্তু সকলেই ঘটনাটি খুব উপভোগ করেছিলেন। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। তো এই যে দুই আপন ভাই নিজেদের এবং অন্যের জমি চাষ করে এনাদের জীবন বেশ ভালোই কাটছিল। বড় ভাইয়ের নাম সাজু এবং ছোট ভাইয়ের নাম হচ্ছে রাজু। দুই ভাইয়ের ভেতরে খুব মিল ছিল, যে কোনো কাজে দুই ভাই একজন আরেকজনকে সাহায্য করতেন। তো মোটামুটি কৃষিকাজ করে তাদের জীবন খারাপ যাচ্ছিল না, কিন্তু সুখ আসলে দীর্ঘস্থায়ী হয় না। সময়ের সাথে প্রকৃতির নিয়ম মেনে 1 বছরের মাথায় দুই ভাই বিয়ে করেন। এরপরেই মূলত তাদের পরিবারে দুঃখ ভয়াল থাবা দেয়। আর্থিক কষ্ট নয়, মানসিক অশান্তি তাদের পরিবারে খুব শক্ত স্থান দখল করে নেয়। দুই ভাইয়ের বউ এটা সেটা নিয়ে নিজেদের মধ্যে সারাক্ষণ ঝগড়া ঝাঁটি কেচর মেচর করতেই থাকেন। সন্ধ্যার পর বাড়িতে এসে ক্লান্ত শরীরে প্রতিদিন নিজেদের স্ত্রীর কাছে এসব নিয়ে বিচার শুনতে শুনতে দুই ভাইয়ের মধ্যে আস্তে আস্তে দ্বন্দ্ব দেখা দিতে শুরু করে। এক পর্যায়ে দুই ভাই বাপের ভিটায় আলাদা ঘর তুলে থাকতে শুরু করেন। তাদের বৃদ্ধ বাবা মায়ের খাবার দাবারের ব্যবস্থা হয় 15 দিন করে। 15 দিন বড় ছেলের ঘর থেকে খাবার আসে, তো 15 দিন ছোট ছেলের ঘর থেকে। ঘর আলাদা হওয়ার কিছুদিন পর্যন্ত ঠিকঠাকই চলছিল, কিন্তু মাসখানিক পরে আবার যাতাই দুই ভাইয়ের বউয়ের মধ্যে আবার শুরু হয় ঝগড়া। প্রতিদিন বিচার শুনতে শুনতে এবং বিচার করতে করতে এক পর্যায়ে এলাকার মানুষও ত্যক্ত বিরক্ত হয়ে যায়। এলাকার মানুষও এদের প্রতি খুব বিরক্ত, বিশেষ করে এই দুই ভাইয়ের দুই বউয়ের উপর। এমন ঝগড়াটে মহিলা পাওয়াই আসলে দুষ্কর। শুধু ওই ফ্যামিলি না, আশেপাশেও তাদের চিৎকারে টেকা দায় হয়ে যায়। তো আস্তে আস্তে দুই ভাইয়ের সম্পর্কেও এ সমস্ত কারণে ফাটল ধরতে থাকে। এইভাবে চলতে ছিল দিন আর কি। তো একসময় দুইজনই ছেলে মেয়ের বাবা হন। এর 2-3 বছর পরে ছেলে মেয়েরা একটু বড় হলে ঝামেলা আরো বাড়তে থাকে।
বড় ছেলের বাচ্চাদের ছোট ছেলের বউ সহ্য করতে পারতেন না, ঠিক তেমনি ছোট ছেলের বাচ্চাদের বড় ছেলের বউ সহ্য করতে পারতেন না। একদিন কি হয়, রাজুর ছেলে সাজুর মেয়ের সাথে খেলা করছিল। বাচ্চা মানুষ খেলতে খেলতে মারামারি শুরু করে এবং সাজুর মেয়ের ধাক্কায় রাজুর ছেলে পড়ে গিয়ে ঠোঁট ফেটে যায়। এই থেকে শুরু হয় তুমুল ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে বাচ্চাদের মায়ের সাথে সাথে তাদের বাবারা অর্থাৎ রাজু সাজু দুই ভাইও ঝগড়া শুরু করে এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়। হঠাৎ মাথা গরম করে বড় ভাই সাজু দা নিয়ে আসে। তো তাদের বাবা সিরাজ সাহেব এতক্ষণ থামানোর চেষ্টা করছিলেন। হঠাৎ বড় ছেলে দা নিয়ে আসায় উনি খুব রেগে গিয়ে বড় ছেলেকে একটা থাপ্পড় দেন কষে। থাপ্পড় খেয়ে সাজু দা হাতে নিয়ে ওখানেই দাঁড়িয়ে যান। কিন্তু স্বামীকে থাপ্পড় দিতে দেখে তার স্ত্রী রেগে মেগে সিরাজ সাহেবকে সজোরে মারেন এক ধাক্কা। তো বৃদ্ধ মানুষ, তো উনি তাল সামলাতে না পেরে হুড়মুড় করে গিয়ে উঠোনের এক পাশে রাখা ধান নিড়ানির উপরে গিয়ে পড়েছেন। আর এই নিড়ানির ধাতব একটা সুচালো প্রান্ত ওনার পিঠে গিয়ে ঢুকে সাথে সাথে রক্তক্ষরণ শুরু হয়। হঠাৎ এমন আকস্মিক কাণ্ডে সবাই হতভম্ব হয়ে যান। ছোট ছেলে রাজু আর নিজের রাগ ধরে রাখতে পারেননি। তিনি বড় ভাইয়ের হাত থেকে ডাটা ছো মেরে নিয়ে ভাবির কাঁধের উপরে সজোরে বসিয়ে দেন এক কোপ। এ ঘটনায় উপস্থিত সকলে তো একেবারে হতভম্ব। মাত্র অল্প কিছু সময়ের মধ্যে এমন ভয়ানক ঘটনা ঘটে গেল। ঘটনাস্থলে রাজুর দুই একজন বন্ধুও ছিলেন যারা এই ধরনের হইচই শুনে চলে এসেছিলেন। তারা তাড়াতাড়ি রাজুকে ওই স্থান থেকে সরিয়ে দেন আর রাজুর বাবা এবং ভাবিকে দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন। আসলে হায়াত মউত এটা তো মানুষের হাতে না, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। হাসপাতালে নেওয়ার সময় এই সিরাজ সাহেব মানে রাজু সাজুর বাবা অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। তবে সাজুর স্ত্রীকে ঠিক সময়ে নেওয়া হয়েছে। দায়ের আঘাতে তার শরীরের বেশ খানিকটা অংশ কেটে গেলেও আঘাতটা গুরুতর ছিল না। বেশ কয়েকটা সেলাই লেগেছিল আর অল্প কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে বাড়িতেও ফেরত আসে। কিন্তু এদিকে এই সাজুর শ্বশুর সে মেয়েকে আইনের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে, কারণ তার মেয়েই তো তার শ্বশুরকে ধাক্কা দিয়েছিল, যার ফলে এই সিরাজ সাহেব নিড়ানির উপরে পড়ে গিয়েছিল। এখন মেয়েকে তো বাঁচাতে হবে। বাঁচানোর জন্য রাজু আর তার বন্ধুদের নামে মিথ্যা মামলা ঠুকে দেন। মামলার ভাষ্য মতে রাজু এবং সাজুর দুই স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে রাজু তার ভাবিকে দা দিয়ে কোপ দেন। তার বাবা ঠেকাতে গেলে রাজু তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেন এবং সে নিড়ানির উপরে গিয়ে পড়ে, যার কারণে তার মৃত্যু হয়। এই ধরনের একটা কথা মামলায় লেখা হয়। এই মামলার পরে স্বাভাবিকভাবেই এলাকায় পুলিশ রাজুকে তার বন্ধুদেরকে খুঁজতে আসে, কিন্তু তারা সবাই পালিয়ে থাকায় তাদেরকে আর পায়নি কেউ। এভাবে বেশ কিছুদিন পুলিশের আনাগোনায় এলাকা বেশ থমথমে ছিল। আস্তে আস্তে সময়ের সাথে সাথে সবকিছু ঠান্ডা হয়ে যায়। রাজুর স্ত্রী সন্তানদেরকে নিয়ে তার বাবার বাড়িতে গিয়ে থাকতে শুরু করে, আর সাজু ও তার স্ত্রী সব সম্পত্তি নিজেরাই ভোগ দখল করতে শুরু করে। রাজুর সব বন্ধুরা এলাকায় এই মামলায় তাদের যাদের নাম ছিল এরা সমাধান করে ফেরত আসে। বিশেষ করে এই যে সাজু যে স্ত্রী তার বাবা, এই বাবার সাথে নেগোসিয়েশন করে মিটমাট করে মামলা থেকে তাদের নাম কাটিয়ে নেয়। এখন রাজুর নামে তো মামলা রয়ে গেছে, সে তো আর ফিরছে না। সে কোথায় আছে কি করছে কেউ জানতো না। মাঝে মাঝে রাজু তার স্ত্রীর কাছে ফোন দিয়ে কথাবার্তা বলতো, কিন্তু দেখা দিত না। এভাবেই যাচ্ছিল একটি একটি করে দিন। সিরাজ সাহেব মারা যাওয়ার প্রায় 2 বছর পার হয়ে যায়। 2 বছর পার হয়ে গেছে, সময়টা 2016 কি 17 সাল এপ্রিল মাসের দিকে ঘটনা। তো সাজুর শ্বশুর তার নাম ছিল মোস্তাক মুন্সি। এই মোস্তাক মুন্সি একজন মুরগির খামারি ছিলেন। রাতের বেলা মুরগির খামারে গিয়ে তিনি নিজে সবকিছু তদারকি করতেন, আর দিনের বেলায় মানুষের উপকার করার নামে মিথ্যা মামলা দিয়ে অন্য পক্ষকে হেস্তনেস্ত করাই ছিল তার নেশা। যার কারণে এলাকায় সবাই তাকে ঘৃণাও করতো, আবার বেশ ভয়ও পেত কি থেকে কি বলবে আর তার নামে মামলা হয়ে যাবে। তো সেদিনও সারাদিন এসব আইনি কাজ শেষে রাতে তিনি মুরগির খামারে যান। কাজ শেষ করতে করতে প্রায় মধ্যরাত হয়ে যায়। খামার থেকে বাড়ির দূরত্ব 10 মিনিটের সোজা মেঠো পথে হাঁটার পথ। রাস্তায় বের হয়ে তিনি হাঁটতে শুরু করেন। 1-1.5 মিনিট পরে উনি দেখেন তার থেকে 20 থেকে 25 হাত সামনে চাদর মুড়ি দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। তিনি একটু আশ্চর্য হন, অথচ রাস্তায় বের হয়ে তো তিনি কাউকে দেখেননি। হঠাৎ করে এটা আবার কোত্থেকে এলো? এসব ভাবতে ভাবতেই তিনি
জোরে একটা ডাক দেন, এই কে যায় এই গরমে চাদর মুড়ি দিয়া, এই মিয়া দাঁড়াও, এত শীত লাগে কার এই গরমের মধ্যে? তো এই কথা শেষ হতেই তার প্রশ্নের উত্তরও আসে, কিন্তু উত্তরটা আসে মোস্তাক মুন্সির ঠিক পেছন দিক থেকে। কেউ একজন খুব কর্কশ মোটা স্বরে বলে ওঠে, মুন্সি, আমি তোমার মেয়ের শ্বশুর সিরাজ। তো পেছন থেকে গলা শুনে চমকে ওঠেন মোস্তাক মুন্সি। পেছন দিকে তাকিয়ে দেখেন তার থেকে ঠিক 20 থেকে 25 হাত পেছনে একই গরমে চাদর মুড়ি দেওয়া একজন লোক হেঁটে আসছে। পেছনের লোকটিকে দেখে তিনি দ্রুত সামনে ফিরে দেখেন সামনের লোকটি আর নেই। অথচ মেঠো সেই রাস্তায় দুই পাশে পুকুর আর চাষের জমি ছাড়া কিছুই ছিল না। এবার মোস্তাক মুন্সি সাহেব তো একটু ভয় পেয়ে যান। তিনি আবার পেছনে ফিরে দেখেন সেই লোকটি দাঁড়িয়ে গেছে। মোস্তাক সাহেব লোকটির দিকে তাকিয়ে দোয়া দুরুদ পড়তে শুরু করেন। এমন সময় লোকটি বিকট ভাবে হেসে ওঠে এবং বলে, মুন্সি, তোর পাপ অনেক বাইরে গেছে, তোর পাপ অনেক বাইরে গেছে রে। তো এই একটি বাক্য অনবরত বলতে থাকে সেই লোকটি। মোস্তাক সাহেব ভয় পেয়ে পেছন ফিরে দেন এক দৌড়। দৌড়ানো অবস্থায় তিনি শুনতে পান সেই একই কথা, মুন্সি, তোর পাপ অনেক বাইরে গেছে। তো কথাগুলো একবার বাম পাশ থেকে আসছে, একবার ডান পাশ থেকে আসছে, একবার পেছন থেকে আসছে, একবার সামনে থেকে আসছে, এভাবে বারবার একই কথা ভেসে আসছিল। তো মোস্তাক সাহেব আরো দ্রুত দৌড় দেওয়া শুরু করেন। ওনার বাড়ির কাছাকাছি যখন এসেছেন তখন বাড়িতে ঢোকার মুখে একটা বড় আম গাছ পড়ে। সেদিকে চোখ পড়তে দেখেন গাছের একদম নিচের মোটা একটা ডালে বেশ লম্বা সাদা এক অবয়ব হাঁটু মুড়ে বসে আছে। মোস্তাক সাহেবকে দেখতে পেয়েই অবয়বটি এক লাফে গাছের ডাল থেকে প্রায় 40 হাত দূরে লাফ দিয়ে ওনার সামনে চলে আসে। সামনে আসতেই দেখতে পান অবয়বটির মুখ ঠিক তার মেয়ের শ্বশুর মরহুম সিরাজ সাহেবের মতো। আর ওই অবয়বটি মূলত কাফনের কাপড় পরা ছিল। মোস্তাক সাহেব এবার আর ভয়ে ঠিক থাকতে পারেনি, তিনি তখনই জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর মোস্তাক সাহেব দেখেন তিনি তার ঘরে শুয়ে আছেন এবং আশেপাশে তার পরিবারের মানুষ সহ এলাকার বেশ কিছু মানুষ ভিড় করে আছে। পরিবারের মানুষজন তার কাছে জিজ্ঞেস করেন, কি হয়েছে, কিছু বলো, তোমার আসতে দেরি দেখে আমরা বের হয়েছিলাম, দেখি যে এই অবস্থা, তোমাকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে দেখা যায় উঠোনের একটা পাশ থেকে তোমার ফোনের শব্দ পাওয়া যায়, পরে দরজা খুলে দেখতে পাওয়া যায় জ্ঞানহীন অবস্থায় তুমি উঠোনে পড়ে আছো। এই কথা শুনে মোস্তাক সাহেব একটু আশ্চর্য হন, কারণ ওনার স্পষ্ট মনে আছে উনি সিরাজ সাহেবের অবয়বের ওই জিনিসটাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ওই আম গাছ থেকে একটু দূরে, 30-40 হাত দূরে। কিন্তু উনি তো উঠোনের বাইরে ছিলেন, উনি উঠোনে কিভাবে এলেন? এটা নিয়ে কিছুক্ষণ ভেবে ওনার ছেলেকে ডেকে বলেন, বাবা একটা কাজ করো, তোমার বোনের বাড়িতে গিয়ে তোমার বোনকে দুলাভাইকে নিয়ে আসো, আর যাওয়ার সময় মাদ্রাসায় গিয়ে নায়েবে মুহতামিম হুজুরকে বলবা যে আব্বা একটু সময় করে যেতে বলেছে। তো মোস্তাক সাহেবের ছেলে বাবার কথা শুনে সাথে সাথে বের হয়ে যান। ঘন্টা 3-4 পরেই কাউকে না নিয়েই ফেরত আসেন। মোস্তাক সাহেব একটু অবাক হয়ে ছেলেকে জিজ্ঞেস করেন, কি রে, তোর দুলাভাই আর বোন কই? তখন তার ছেলে শোনালেন আর এক ভয়ঙ্কর ঘটনা। তিনি বলেন, আব্বা, রাতের বেলা আপা রান্নাঘরে কাজ করার সময় বেড়ার উপরে খচমচ খচমচ শব্দ শুনে ওদিকে তাকিয়ে দেখেন বেড়ার উপরের ফাঁকা দিয়ে এই সিরাজ কাকা নাকি তাকায় আছে এবং হাসতেছে। তো এইটা দেখে আপা তো ভয়ে দেয় এক চিৎকার। তো দুলাভাই বাড়ি ছিল, সে দৌড়ে এসে দেখে আপা পেট চেপে ধরে মাটিতে শুয়ে ছটফট করছে। তো আপাকে ধরে নিয়ে দুলাভাই যখন ঘরে নিতে গেছে তখন থেকেই আপার রক্ত বমি শুরু হয়েছে। তো অবস্থা খারাপ হওয়ার কারণে দুলাভাই আপারে নিয়ে হাসপাতালে গেছে। আমি গিয়ে কাউকে বাড়ি পাই নাই, আশেপাশের মানুষদের কাছ থেকে এইসব শুনছি। তো পাশের বাড়ির একজনের কাছে সব শুনে হাসপাতালে গেলে দুলাভাই আমারে দেখে খুব রাগারাগি করে, হাসপাতালে সবার সামনে চিল্লাই বলে যে আমরা নাকি তার পরিবারের ধ্বংস করছি, সব নাকি আপনার দোষ। ছেলের মুখে সব কথা শুনে দেরি না করে জ্বর নিয়ে মোস্তাক সাহেব উঠে মাদ্রাসায় চলে যান। নায়েবে মুহতামিম হুজুর মাদ্রাসায় ছিলেন তখন। মোস্তাক সাহেব ওনাকে সবকিছু বলেন। তো হুজুর সব শুনে সময় চেয়ে ওনাকে বাড়ি পাঠিয়ে দেন। তো সেদিন রাতে হুজুর ওনার পরিচিত কয়েকজন হুজুরকে সাথে নিয়ে মোস্তাক সাহেবের কাছে যান। ওনাদের কাছে বলেছিলেন, তখন ওই হুজুর
মোস্তাক সাহেবের বাড়িতেও গিয়েছিলেন, পরদিন সকালবেলা অবশ্য। তো পরদিন যখন ওই হুজুর মোস্তাক সাহেবের বাড়িতে আসেন, ওনারা বলেন যে ভাই কিছু মনে করবেন না, আপনি মানুষ না অন্য কিছু, নিজের সুখের জন্য অন্যের ক্ষতি করতে আপনার একটুও বাধে না? রাজু নামের এই ছেলেটাকে মিথ্যা মামলা দেওয়ার আগে আপনার তো একবার ভাবা উচিত ছিল, ওরও তো বাচ্চা আছে ছোট ছোট। আপনার নিজের মেয়ের আরাম আয়েশের জন্য রাজু ছেলেটাকে নিজের বাপের ভিটামাটা ছাড়া করলেন কিভাবে আপনি? পরিবারে তো ঝগড়া হয়, ছোট মানুষ, বয়স কম, বোঝে নাই, তাই এমনটা ঘটাইছে। কিন্তু তাই বলে আপনার মেয়ের অপরাধ তার কাঁধে কিভাবে তুলে দিলেন আপনি? তো হুজুর এই কথা শুনে মোস্তাক সাহেব বেশ আশ্চর্য হয়ে যান, কারণ এই ঘটনা যারা জানে, মানে রাজুর বন্ধুরা যারা জানতো, তারা তো মুখ খুলবে না এই শর্তেই কিন্তু মামলা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছিল। মানে মোস্তাক মুন্সি কাজটি করেছিলেন। এখন রাজু তো এলাকায় নাই, তাহলে এই হুজুর এইসব কথা কিভাবে জানলেন? মোস্তাক সাহেব একটু হালকা গলা খাকারি দিয়ে বলেন, দেখেন নায়েব সাহেব, আমার পরিবারের সমস্যা হয়েছে, সেটা আপনারা জানাইছি, সমাধান করতে আপনি না পারলে করবেন না, না পারলে নাই, কিন্তু আমার কোনো কাজ আপনি নাক গলাবেন না। তো নায়েব সাহেবের সাথে আসা সেই হুজুররা বলেন, ভাই আপনি যে এমন একটা উত্তর দেবেন সেটা আমরা জানি, এই আপনি 2-1 দিনের ভেতরে ভুল পাল্টিয়ে এই নায়েব সাহেবের কাছে আসবেন মাপ চাইতে। এই কথা শুনে মোস্তাক সাহেব তো খেপে গেলেন, দূর দূর করে ওই হুজুরদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। ওই দিন রাতের কথা, মোস্তাক সাহেব তার বিছানায় ঘুমাচ্ছিলেন, হঠাৎ কেমন যেন তার দম বন্ধ হয়ে আসে। তিনি ঘুম ভেঙে দেখেন উনি যেখানে শুয়ে আছেন তার পিঠের নিচে কেমন যেন ভেজা ভেজা, এত ঘুটঘুটে অন্ধকার চারদিকে, উনি বুঝতে পারছেন না যে উনি কোথায় শুয়ে আছেন। হঠাৎ কি মনে হতে উনি দুপাশে হাত দিয়ে বুঝতে পারেন তার দুই পাশে মাটি, নিচে হাত বুলিয়ে দেখেন সেখানেও মাটি। এবার মোস্তাক সাহেব প্রচন্ড আতঙ্কিত হয়ে যান, উনি চিৎকার করে পরিবারের এক একজনকে ডাকতে থাকেন, কিন্তু কোনো সারা শব্দ আসে না। এভাবে কিছুক্ষণ চলার পরে তিনি যখন হাল ছেড়ে দেন, ঠিক তখন ওনার পায়ের কাছে কেমন খচমচ খচমচ শব্দ শুনতে পান। ভয়ে উনি পা গুটিয়ে উঠে বসেন। হঠাৎ ওনার পায়ের কাছে একটা মোমবাতি জ্বলে ওঠে, আর সেই আলোতে দেখতে পান ওনার ঠিক অপর পাশে উনি নিজেই হাঁটু মুড়ে বসে আছেন, মানে একই চেহারার আর একজন, মানে মোস্তাক সাহেব বসে আছেন হাঁটু মুড়ে। তবে ওই অবয়বটি কাফনের কাপড় পরিহিত অবস্থায় ছিল। মোস্তাক সাহেব এবার তো ভয়ে কান্নাকাটি শুরু করে দেন। তার কান্না শুনে ও পাশের মোস্তাক সাহেব, মানে ওই অবয়বটি বলে ওঠে, কি রে মোস্তাক, ভয় লাগে? তোর তো ভয় পাওয়ার কথা না, তুই ভয় পাস কেন? তুই তো ভুলেই গেছিস যে তোর কিন্তু একদিন এখানে আসা লাগবে। মনে থাকলে কি এরকম খারাপ কাজ তুই করিস রে? থাক, তোর আর উপরে যাওয়া লাগবে না, তুই এখানেই থাক আমার সাথে, আমি একা একা থাকি, আমার খুব কষ্ট হয়। এই কথা বলতে বলতে কাফন পরিহিত ওই মোস্তাক সাহেবের চেহারাটা পরিবর্তিত হয়ে আস্তে আস্তে সিরাজ সাহেবের চেহারায় পরিণত হয়। মোস্তাক সাহেব আর পারেন না, তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। তখন সেই অবয়বটি হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে মোস্তাক সাহেবের মুখের কাছে মুখ এনে বলে, মোস্তাক, এসব ছাইরা দে, এর পরের বার যদি এইখানে তোকে আনা লাগে তখন কিন্তু তোকে আর যেতে দেব না। ভয়ানক এক চিৎকার মোস্তাক সাহেব করে ওঠেন এবং মোস্তাক সাহেব ওখানে জ্ঞান হারান। মূলত উনি বুঝতে পেরেছেন উনি একটি কবরের ভেতরে আছেন। ওনার মাঠের উপরে, মানে মাথার উপরে বাঁশের চাটাই আছে, ছোট ছোট বাঁশ কাটা আছে, যেটা কবরের উপরে আমরা দিয়ে থাকি, দুপাশে মাটি, নিচেও মাটি। তো এরকম একটা জায়গায় উনি ছিলেন। সকালবেলা, সকাল হয়ে গেছে, সকালের ডাকাডাকিতে মোস্তাক সাহেব বিছানার উপর লাফ দিয়ে উঠে বসেন। ওনার স্ত্রী বলেন, আচ্ছা রাতের বেলা যে বাইরে গেছেন ডাক দেবেন না? হয়তো বা পড়ে গেছিলেন, সারা শরীরে মাটি লাগানো, তো মাটি লাগাইছেন ভালো কথা, কাপড় চোপড় চেঞ্জ করে তো উঠবেন, এই মাটি নিয়ে বিছানায় শুয়ে আছেন, দেখেন তো বিছানাটা কি করছেন। মোস্তাক সাহেব দেখেন ওনার পুরো খাট মাটিতে ভরা, ওনার সারা শরীরে মাটি। ওনার আর বুঝতে বাকি রইল না রাতের বেলা উনি যা দেখেছেন তা স্বপ্ন নয়, সত্যি ছিল। মোস্তাক সাহেব আর দেরি করলেন না,
দ্রুত উঠে গোসল করে নায়েবে মুহতামিম হুজুরের কাছে গিয়ে ক্ষমা চান যে হুজুর ভুল হয়ে গেছে, অন্যায় করছি, মাপ চাই, আপনাদেরকে অপমান করছি, মাফ করে দেন। আর কান্নাকাটি শুরু করে দিন, এবং কান্নাকাটি করতে করতে রাতের ঘটনাটা হুজুরকে খুলে বলেন। তখন নায়েবে হুজুর একটু হেসে বলেন, ভাই আপনাকে তো সাবধান করতেই গেছিলাম, কিন্তু আপনি তো কথা শেষ হওয়ার আগে বের করে দিলেন, অপমান করলেন। যাক, সেটা নয়, ভুলে গেলাম, মাফ করে দিলাম। কিন্তু এই ঝামেলা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আমি যেটা বলবো সেটাই কিন্তু করতে হবে। আগে রাজুর নামে যে মিথ্যা মামলা দিচ্ছেন সেটা তোলেন, ছেলেটাকে বাড়িতে নিয়ে আসেন। আপনি মুরব্বী মানুষ, সাজু রাজু দুই ভাই বাপের সম্পত্তি যা পায় ঠিক সেই অনুযায়ী, মুসলিম পারিবারিক অনুযায়ী তাদেরকে নিজে দাঁড়ায় থেকে ভাগ করে দিবেন, দলিল টলিল করে দিবেন। আপনার কারণে রাজু এতদিন খুব কষ্ট করছে, তারে আপনার সাধ্যমতো অর্থ দিয়ে কিছু একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিবেন। আর আপনার দ্বারা মানুষের যে ক্ষতিগুলো হয়েছে সাধ্য অনুযায়ী সেই ক্ষতি পূরণ করবেন সবাইকে। আর যে সমস্ত মামলাগুলো চালাচ্ছেন, মিথ্যা মামলা, প্রত্যেকটা মামলা আপনি তুলে ফেলবেন। আর কবর যে কেমন তার ইঙ্গিত পাইছেন তো, এখন বলেন যা করছেন এগুলা কি কোনো কাজে আসবে? মোস্তাক সাহেব মাথা নিচু করে রাখেন, একটু পর বলেন, হুজুর আসলে কি হয়েছে একটু বলেন তো। নায়েবে হুজুর বলেন, আপনি যাওয়ার পর আমার সাথে যিনি আপনার বাড়িতে গিয়েছিলেন তার কাছে যাই। উনি খুবই ভালো একজন মানুষ, হুজুর মানুষ, ওনার সাথে বেশ কয়েকজন জিনের যোগাযোগ আছে। সেদিন রাত্রে উনি ওনার জিনদের দ্বারা খবর নিয়ে জানতে পারেন এক অদ্ভুত বিষয় যা অনেকেই জানে না। সিরাজ সাহেবের স্ত্রী একজন না, দুইজন। একজন ইনসান যিনি এখন জীবিত আছেন, আর একজন হচ্ছে জিন। তো ওনার দুজন স্ত্রী জীবিত আছেন। তার প্রথম পক্ষের স্ত্রী যিনি জিন ছিলেন, সিরাজ সাহেব একটা সময় মাদ্রাসায় লেখাপড়া করতেন। ওই সময় এক জিনের সাথে তার পরিচয় হয় এবং পরে বিয়েও হয়। সিরাজ সাহেবের মা বাবা বিষয়টি অনেক পরে জানতে পারেন। তখন তারা ছেলেকে বিভিন্ন ওঝা কবিরাজ দেখাতে চাইলে সিরাজ সাহেব তাদেরকে বারণ করে দেন আর কি, এবং উনি বলেন তার স্ত্রীর সাথে কথা বলে বিষয়টা সমাধান করবেন। সিরাজ সাহেব তার স্ত্রীকে বুঝিয়ে বলেন যে তার মা বাবা মেনে নিচ্ছেন না, তারা বিভিন্ন ওঝা কবিরাজের কাছে যাওয়ার চেষ্টা করছেন, তো তাদের এই সম্পর্ক এই মনুষ্য সমাজ মেনে নিচ্ছে না। এসব কথা শুনে তার স্ত্রী তাকে বলেন যে আপনি মানুষের একটা মেয়েকে বিয়ে করেন, তার সাথে ঘর সংসার করেন, কিন্তু আপনি আমাকে তালাক দিতে চান না, কারণ আপনি যদি আমাকে তালাক দেন তাহলে আমার জাতির রোষানলের শিকার হবেন আপনি, তখন কিন্তু ভয়ানক বিপদে পড়বেন। আমি আপনার স্ত্রী হয়েই বাকি জীবন থাকব, কিন্তু আপনার সাথে কখনো কখনো দেখা দিব, প্রয়োজন না হলে দেখাও দিব না, আর আপনার পরিবারের কারো সাথেই আমরা কখনোই দেখা দিব না, আমাদের উপস্থিতিও তারা সহজে বুঝতে পারবেন না। তো উনি মানে সিরাজ সাহেব তার মা বাবার কাছে কিছু কথা বুঝিয়ে বলেন যে না, এগুলা আর সমস্যা নাই, আমি একটা স্বাভাবিক মনুষ্য সমাজের মেয়েকেই বিয়ে করব। তবে সিরাজ সাহেব কিন্তু তার প্রথম স্ত্রীকে তালাক দেননি, তার ওই প্রথম স্ত্রীর কথা মতো। তো তিনি আবার বিয়ে করেন, সেখানে এই রাজু সাজুর পিতা হন। আর প্রথম স্ত্রীকেও তিনি কিন্তু দূরে ঠেলে দেননি, ওই ঘরেও নাকি তার 8 জন ছেলে সন্তানের জন্ম হয়েছিল। ওনার সাথে নাকি প্রায়ই প্রথম স্ত্রীর দেখা হতো। কখন কিভাবে করতেন ইনি কাউকে কিচ্ছু বলতেন না, এটা কেউ জানতো না। ওনার মৃত্যুর পরেই এই বিষয়গুলো অন্যরা জানতে পারে। তবে তার সন্তানদের মধ্যে একজন শুধু এই বিষয়টি জানতো, সেটা হচ্ছে এই যে রাজু ছেলেটা। এই রাজু ছেলেটা খুব ভালো, এই কারণে ওই জিন যে 8 ভাই, এরা স্বপ্নের মধ্যে এই রাজুর সাথে কখনো কখনো দেখা করত। এখানে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটার কারণে এই যে জিন 8 ভাই, এরা এই বিষয়টা মেনে নিতে পারেনি, এবং এই কারণেই তারা এই যে মুস্তাক মুন্সি তার এই অবস্থা করেছে। এরা আরো ক্ষতি করতে পারত। রাজুকে নাকি স্বপ্নের মধ্যে বলেছিল যে তারা আরো ভয়ানক ক্ষতি করবে, সাজুর স্ত্রীকে মেরে ফেলবে, মুস্তাক মুন্সিকে মেরে ফেলবে, মুস্তাক মুন্সির পুরো পরিবারকে ধ্বংস করে দেবে, সাজুকে মেরে ফেলবে। কিন্তু রাজু ভালো মানুষ, সে ওদেরকে মানা করেছিল না, এই কাজটা করা যাবে না। কিন্তু তারপরেও নাকি ওই জিনেরা তারা এই মুস্তাক সাহেবকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য এই ধরনের কাজ মুস্তাক সাহেবের সাথে করেছেন। তো এই মুস্তাক মুন্সি
বলেন যে আচ্ছা এতদিন তাহলে ওরা কখনো দেখা দিল না কেন? বলে যে না, ওরা কাউকে দেখা দেবে না, দেখা দিলে মানুষ ভয় পাবে এবং ওরাও চায় না এটা জানুক। নেহায়েত বাধ্য হয়েই ওরা ওদের উপস্থিতি জানান দিয়েছে। এসব কথা শোনার পর মোস্তাক মুন্সি তওবা করেন হুজুরের হাতে হাত রেখে এবং বলেন যে উনি এতদিন যে কাজগুলো করেছেন, ওনার দ্বারা যাদের ক্ষতি হয়েছে সকলের কাছে ক্ষমা চাইবেন, সাধ্য অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দেবেন। এরপরে উনি নিজে গিয়ে এই যে তার এই রাজুর যে বড় ভাই, রাজুর বড় ভাই সাজুর সাথে যোগাযোগ করে রাজু কোথায় আছে সেখানে গিয়ে রাজুর কাছে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন, মামলা তুলে নেন। উনি নিজের টাকা দিয়ে রাজুকে একটা ব্যবসা ধরিয়ে দেন। আর বাবার যে সম্পত্তি, এই যে রাজু সাজুর বাবার যে সম্পত্তি, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী এই সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে যেটা হয় সেটা ভাগ করে দেন। এবং উনি ওই যে যত মামলাগুলো করেছিলেন বিভিন্ন মানুষের নামে সেগুলো তুলে নেন। এবং এরপর কখনোই উনি কোনো মানুষকে হয়রানি করেননি। একদম একটা সরল সহজ জীবনযাপন এবং একজন ভালো মানুষের যে গুণাবলীগুলো থাকে, মুস্তাক সাহেব তওবা করে সেই গুণাবলী আল্লাহর অশেষ রহমতে নিজের মধ্যে নিয়ে এসেছিলেন। 2023 সালের নভেম্বর মাসে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা গিয়েছিলেন। রাজু এখনো নাকি তার জিন ভাইদের সাথে দেখা করেন, কিন্তু কিভাবে করেন এটা জানা যায় না, এটা গোপন বিষয়। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এই ঘটনার মধ্যে আসলেই শিক্ষণীয় অনেক ব্যাপার রয়েছে। মুস্তাক সাহেব উনি যত অন্যায় করুক তওবা করেছেন এবং যাদের সাথে অন্যায় করেছেন তাদের কাছে ক্ষমা চেয়েছেন, তারা তাকে ক্ষমা করে দিয়েছে। এবং দেখেন উনি দুর্ঘটনায় মারা গিয়েছেন। এভাবে যদি কেউ মারা যায় এবং তিনি যদি ঈমানদার হন, আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করবেন। যেহেতু উনি তওবা করে একজন ভালো মানুষ হয়ে গিয়েছিলেন, সকলে তাকে তখন ভালো বলতেন, তো আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, তাকে জান্নাত নসিব করুন। প্রিয় লিসেনার্স, আমাদের আশেপাশে কিন্তু এমন অনেক মানুষ আছে কথায় কথায় মামলা করে দেয় বা মানুষকে মামলা করার বুদ্ধি দেয় শুধু। আর মামলা করে দিলেই কিন্তু মানুষের খুব বড় ধরনের ক্ষতি করা সম্ভব হয়। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন এবং এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা যেন অন্যদের ক্ষতি থেকে, যারা ভালো মানুষ আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা দূরে রাখেন, ভালো মানুষগুলো এই সমস্ত ব্যক্তিদের হাতে যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জুবাইর ইসলাম ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। উনি চট্টগ্রামে থাকেন, চট্টগ্রামে থেকে আমাদের জন্য ঘটনা সংগ্রহ করেন, ঘটনা সংগ্রহ করে আমাদেরকে দেন। চমৎকার চমৎকার সব ঘটনা, যেমন ওনার সবচাইতে যেই ঘটনাটা যেটা সকলের কাছে আলোচিত এবং গ্রহণযোগ্যতা পেয়েছিল সেটা হলো ভেলাত কাফরিয়ান। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, উনি যে বড় দাদা এবং সুফিয়ান হুজুরের ঘটনাগুলো দেন, তো এখানে একটা বিষয় আমরা বলে দিতে চাই যে সুফিয়ান হুজুরের নতুন করে আর কোনো ঘটনা বা বড় দাদার কোনো ঘটনা আমরা দিতে পারছি না, কারণ সুফিয়ান হুজুর আমাদেরকে ঘটনা দেওয়ার পর বিভিন্ন মানুষের দ্বারা বেশ বিব্রত হচ্ছিলেন। উনি তো এমনিতেই খুবই অসুস্থ মানুষ, ওনার যা বয়স তার থেকেও আরো বেশি বয়স্ক মানুষের যেই ধরনের শারীরিক অবস্থা হয় ওনার ওই অবস্থা। তো উনি নতুন করে আর কোনো ঘটনা দিতে চান না। আর বড় দাদার ঘটনাগুলোও আসলে ওনার কাছ থেকে যেহেতু আমরা পাই, তো উনি যেহেতু এই বিষয়ে আগ্রহী নন। আর এই সুফিয়ান হুজুরের ঘটনা আমরা প্রচারের পর থেকে সবচাইতে বেশি বিব্রতকর পরিস্থিতিতে আমি পড়ছি স্পেশালি, কারণ অনেকেই ইমেল করে তারপর হোয়াটসঅ্যাপে সুফিয়ান হুজুরের নম্বর চান, তার সাথে দেখা করতে বলেন। এই সমস্ত মানুষগুলোর প্রতি আমাদের অবশ্যই সমবেদনা রয়েছে, আমরা সমব্যথী যে আপনারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছেন, কিন্তু আমরা কিন্তু বারবার বলছি আমরা এই টাইপের কোনো সহযোগিতা করতে অপারগ। আমাদেরকে ইমেল দিয়ে বা হোয়াটসঅ্যাপে এই ধরনের যদি অনুরোধ করা হয় আমরা সেগুলো করতে পারি না। এবং আমরা বিশেষ করে আমি যতদিন এই চ্যানেলটা আল্লাহ আমাকে চালানোর তৌফিক দান করেন, আমি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ইনশাল্লাহ হব না। আমাদের চ্যানেল থেকে কোনো প্যারানরমাল সমস্যার সমাধান দেওয়া হবে না এবং এই ধরনের কোনো কাজের সাথে আমি জড়িত হব না ইনশাল্লাহ। তাই আমাকে এই ধরনের অনুরোধ করে আসলে খুব একটা লাভ হবে না, কারণ আমি এই বিষয়ে খুব সচেতন এবং আমি
আমার সিদ্ধান্তে ইনশাল্লাহ আমি যেন অটল থাকতে পারি। প্রিয় লিসেনার্স, আমাদের এনামুল হক আবির ভাইয়ের ঘটনা তো আপনারা অনেকেই শুনেছেন। উনি পেশায় একজন সাংবাদিক। ওনার ঘটনাগুলোর স্থান, সময়, ব্যক্তিদের নাম উনি খুবই স্পেসিফিক করে বলেন। বড় ধরনের কোনো ঝামেলা না থাকলে উনি কোনো তথ্য গোপন করতে চান না। ওনার এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে, এই কারণে যে কোনো ব্যক্তি চাইলে ওই ঘটনার সত্যতা যাচাই করতে পারেন। যদিও বা আমরা সবসময় বলি যে ভৌতিক ঘটনা আসলে প্রমাণ করা সম্ভব হয় না। আরো একটা মজার বিষয় আমি লিসেনারদের কাছে বলতে চাই, যতবার কোনো জায়গায় ঘটনা সংগ্রহ করতে গিয়েছি ওখানকার ব্যক্তিবর্গ সাথে সাথে জানায় যে না না না, এখানে কোনো ভয়ের ঘটনা নাই, কোনো সমস্যা হয় না। কিন্তু যখন তাদের সাথে একটু মিশে যাওয়া যায়, তারা যখন বুঝতে পারেন যে আমরা কোনো খারাপ লোক নই, কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসিনি, তখন ওনারা একের পর এক ঘটনা বলতে শুরু করেন। এত ঘটনা তখন পাওয়া যায়, তা আর কি বলবো। এই কারণে অনেক সময় কেউ যদি হুট করে কোনো এলাকায় গিয়ে ওই সমস্ত ঘটনার সত্যতা যাচাই করতে যান, তখন উপস্থিত লোকজন কিন্তু সাফ সাফ না করে দেন যে না, এইসব কোনো বিষয় এখানে নাই। তবে সেখানে যদি নিজেকে সেইভাবে প্রেজেন্ট করা যায়, তারা যদি ওই ব্যক্তিকে কোনো ক্ষতিকর না মনে করেন, তখন কিন্তু তারা বিভিন্ন বিষয় বলেন। এভাবে কিন্তু আমি অনেক ঘটনা সংগ্রহ করেছি। যদিও বা সব ঘটনার প্রমাণ পাওয়া যায় না, কারণ ভৌতিক ঘটনা আসলে প্রমাণ হয় না। এই কারণেই আমরা বলি আমরা সত্য ভয়ের ঘটনা প্রচারের চেষ্টা করি, কিন্তু সবসময় কি সেটা সম্ভব? সব ঘটনা কি প্রমাণ করা সম্ভব? নিশ্চয়ই নয়। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি। আল্লাহ বান্দার চেষ্টাটা তো দেখবেন। আল্লাহর কাছে আমরা বলতে পারি যেন যে আল্লাহ, আমরা চেষ্টা করেছি, আর আমাদের যে ভুল ত্রুটিগুলো এগুলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা এনামুল হক আবির ভাইয়ের একটি ঘটনা শুনে আসি। ঘটনার শিরোনাম কিন্তু আমরা দিয়েছিলাম গজার ও গুড়ি। নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন রহস্যময় কোনো একটি বিষয় হাতছানি দিচ্ছে এই নামের মধ্যে। এই ঘটনার উৎপত্তি শোনা যায় 1980 সাল থেকে। ওনার এলাকার বিভিন্ন লোকজনের সাথে বিভিন্ন সময়ে ভয়ঙ্কর রহস্যময় গজার মাছ এবং লোহাকাঠ গাছের গুড়ি কেন্দ্রিক ঘটনা ঘটেছে। এই এনামুল হক আবির ভাইয়ের বাড়ি এই ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার একটি গ্রামে। গ্রামের নাম নারকেলবাড়িয়া, ইউনিয়নের নাম শুক্তাগড়। তো ওনাদের পার্শ্ববর্তী থানা হচ্ছে কাউখালী। কাউখালীর সন্ধ্যা এবং কচা নদীর সম্মিলিত মোহনা থেকে এই ঘটনার উৎপত্তি বলে শোনা যায়। রাজাপুর থানার পার্শ্ববর্তী কাউখালীর বিড়ালজুড়ি, আমরাঝুড়ি, গোয়াটন, বলারজোর হাট, জগাইর হাট, এছাড়াও ওনাদের শুক্তাগড়, নারকেলবাড়িয়া, পার্শ্ববর্তী বারবাকপুর, রোলা, লেবু বুনিয়া বাজার হয়ে সাতুরিয়া বড় খাল দিয়ে শিয়ালকাঠি হয়ে বেকুটিয়া ফেরিঘাট সহ কচা নদীর বিস্তীর্ণ কিছু এলাকায় রহস্যময় এই গজার মাছ এবং গাছের গুড়িটি দেখেছে অনেকেই। এদের চলার সময় নৌকা থামিয়ে তাদের চলার পথ সুগম করে দেওয়ার কারণে কোনো লোকের কোনো ক্ষতির কথা শোনা যায় না। আর যারা লোভী, যারা এদের চলার পথে বাধা সৃষ্টি করে, তাদের অনেকেই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা যায়। প্রকারভেদে 1980 থেকে 2005 সাল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এই ভয়ঙ্কর গজার মাছ ও রহস্যময় লোহাকাঠ গাছের গুড়ির উপস্থিতি নাকি লক্ষ্য করা গেছে। এই দীর্ঘ সময় ধরে যুগের পর যুগ এই গজার মাছ ও লোহাকাঠ গাছের গুড়ি কেন্দ্রিক অনেক ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা ঘটছে ওনাদের এলাকার অনেকের সাথেই। এনামুল হক আবির ভাই এই গজার মাছ ও লোহাকাঠ গাছের গুড়ি কেন্দ্রিক ঘটনাটি একাধিকবার ওনার এলাকার বিভিন্ন মুরব্বীদের মুখেও শুনেছেন, যে মুরব্বীদের অনেকেই আজ বেঁচে নেই। এছাড়াও ওনার মা এবং ওনার বড় ভাই, বোন, ওনার মামির মুখেও কিন্তু এই ঘটনাগুলো শুনেছেন। ওনাদের এলাকার একজন প্রবীণ মাঝি, যার নাম হচ্ছে আব্দুল কাদের,
যাকে এনামুল হক আবির ভাই নানা বলে সম্বোধন করতেন। তো ওনাদের বাড়ি থেকে এই আব্দুল কাদের নানাদের বাড়ির দূরত্ব ছিল পায়ে হেঁটে 7-8 মিনিটের পথ। তার কাছেও শুনেছিলেন এই ঘটনাগুলো। যদিও বা আব্দুল কাদের নানা প্রায় 11 বছর আগেই বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন। এই আব্দুল কাদের নানা একসময় এই বিস্তীর্ণ এলাকায় নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এই গজার মাছ ও লোহাকাঠ গাছের গুড়ির রহস্যের ফাঁদে পড়ে অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে এই আব্দুল কাদের নানাও একজন। উক্ত গজার মাছ ও লোহাকাঠ গাছ কেন্দ্রিক একটি ঘটনা ঘটেছিল আব্দুল কাদের নানার সাথে, যেটি কাদের নানা নিজ মুখে শুনেছিলেন এই এনামুল হক আবির ভাই। আব্দুল কাদের নানা 1985 সালের দিকে বা আশেপাশের একটা সাল হবে, সম্ভবত আষাঢ় মাসের দিকে নৌকায় যাত্রী নিয়ে কাউখালী হাটে যেতেন। ফজরের আজানের সময় নদীতে ভাটা হওয়ার কারণে যারা কাউখালী বড় হাটে বাজার করতে যেতেন তারা আগের দিন এই আব্দুল কাদের নানাকে বলে রাখতেন যে তারা হাটে যাবেন। আর আব্দুল কাদের নানা সকলকেই সময় মতো তাদের নির্ধারিত স্থানে অপেক্ষা করতে বলতেন। তো আব্দুল কাদের নানা ঠিক সময় মতো তাদের এক এক করে নৌকায় তুলে নিয়ে কাউখালী বড় হাটের উদ্দেশ্যে রওনা হয়ে যেতেন। এইভাবে মোটামুটি ভালোই কেটে যাচ্ছিল তার দিনকাল। 1985 সালের আষাঢ় মাসের কোনো এক সোমবার দিন কাউখালীর হাট ছিল। তিনিও ফজরের আজানের বেশ আগেই বাড়ি থেকে হাটের উদ্দেশ্যে রওনা হয়ে যান। তখন হয়তো বা রাত আনুমানিক 3টা কি 4টা হবে। তো আব্দুল কাদের নানা হারিকেন ধরিয়ে নৌকা বাইতে শুরু করেন। 20 মিনিটের মতো নৌকা চালানোর পরেই তিনি অনুভব করেন শক্ত কিছুর সাথে তার নৌকা আটকে গেছে। যখন তিনি তার হাতে থাকা বৈঠা দিয়ে ধাক্কা দিয়ে ওই নৌকাটা ওই শক্ত কোনো কিছু থেকে ছোটাতে যাবেন, তখনই হারিকেনের আলোতে দেখেন বড় একটা গাছের গুড়ির সাথে নৌকা আটকে গেছে। যেই তিনি গাছের গুড়িটি হাত দিয়ে ধরে সরিয়ে দিতে যান, সাথে সাথে ওনার হাত যেন ওই গাছের সাথে আটকে যায়। তার পুরো শরীর যেন আস্তে আস্তে অবশ হতে থাকে। হাত থেকে শুরু করে নিয়ে কবজি থেকে আস্তে আস্তে কোনোই থেকে আস্তে আস্তে কাঁধ পর্যন্ত অবশ হয়ে যেতে থাকে। আস্তে আস্তে পুরো শরীরই অবশ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। হাত থেকে শুরু করে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আর এই অবস্থায় তাকে তার নৌকা সহ মনে হচ্ছে পানির নিচে কোনো এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় উনি অনেক জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার দিতে থাকেন। আর তখনই অনেক চেষ্টা করার পর কোনো রকমে হাতটা ছোটাতে সক্ষম হন। এই যাত্রায় উনি বেঁচে যান, তবে প্রচন্ড ভয়ে কয়েক মিনিট জড়বস্তুর মতো নাকি ওই নৌকার উপর তিনি পড়েছিলেন। এর কিছুক্ষণ পর প্রচন্ড ভয় আর আতঙ্কে নৌকার উপরেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এর কিছুক্ষণ পর বৃষ্টির ঝাপটায় জ্ঞান ফিরে আসে তার। তা আব্দুল কাদের নানা এতটাই ভয় পেয়েছিলেন যার কারণে উনি বেশ কিছুদিন অসুস্থও ছিলেন। এরপর বিভিন্নভাবে তার চিকিৎসা করা হয়। পরবর্তীতে তিনি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যান। আব্দুল কাদের নানার ভাষ্য মতে গজার মাছ দুটি সম্পর্কে তিনি বলেছিলেন এ মাছ দুটিকে তিনি একাধিকবার নাকি দেখেছেন কাউখালী বড় নদীর মোহনা সহ বিভিন্ন এলাকায়। আর এই গজার মাছের মাথায় নাকি সিঁদুরের মতো স্পষ্ট দাগ দেখা যায়। মাছ দুটি পানির উপর ভেসে ভেসে সাঁতার কাটতে কাটতে যেত, তবে একাধিক লোকের উপস্থিতি টের পেলে এই মাছ দুটিকে আর দেখা যেত না। আর মাছ দুটির চোখ থেকে যেন আগুন ঝরছে এমন একটা অবস্থা। এমন ভয়ঙ্কর অবস্থা দেখে যে কেউ অজ্ঞান হয়ে যেতে বাধ্য, এমনটি বলেছিলেন এই আব্দুল কাদের নানা, যেটা সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। তিনি এও বলেছিলেন যে উক্ত গাছের গুড়ি ও গজার মাছের সাথে কোন একটা সম্পর্ক রয়েছে, কারণ শুধু জোয়ারের সময় কাউখালী বড় নদীর মোহনা থেকে এই গাছ ও মাছ দুটি উঠে আসতো আর বিস্তীর্ণ কিছু এলাকায় অবাধে বিচরণ করত। তবে ওই গজার মাছ দুটি সাধারণত কোনো মানুষেরও ক্ষতি করত না। তবে যদি কেউ ওদের ধরার চেষ্টা করত কিংবা ওদের চলাচলের পথে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করত, তাহলে তাদের অনেক বড় ধরনের ক্ষতির নাকি সম্মুখীন হতে হতো, এমনটাই শোনা যায়। এই গজার মাছ সম্পর্কে এনামুল হক আবির ভাই ওনার আম্মুর মুখ থেকেও শুনেছিলেন। তিনি বলেছিলেন 1995 সালের বৈশাখ মাসের দিকে নদী খাল বিলে জোবা চলে আর কি। জোবা মানে তখন নদী খাল বিল পুকুর নালায় অথই জল চলে আসে, স্থানীয়ভাবে সেটাকে জোবা বলে আর কি। তো এমন একটা দিনে ওনাদের বাড়ির সামনের খাল থেকে বড় পুকুরের
ভেতরে পোনা সহ 2টি গজার মাছ নাকি ঢুকে পড়ে। এটা দেখে ফেলে ওনাদের বাড়িতে কাজ করত পাশের সেলিম নামের এক ভদ্রলোক। তো ওই সেলিমকে ওনারা মামা বলে ডাকতেন। তখন এই এনামুল হক আবির ভাইয়ের আম্মার বড় ভাই, মানে ওনার বড় মামা, তার নাম হলো নওশের জামিল। তো তাকে ডাকে ওই সেলিম, বলে যে মামা আসেন, অনেক বড় 2টি গজার মাছ ঢুকুছে পুকুরের জানে। জান এটা ওখানকার একটা আঞ্চলিক শব্দ, পুকুরের কোন একটা অংশকে জান বলে আর কি। তো বলে যে পুকুরের জানে মাছ ঢুকছে, আসেন মাছ 2টি ধরি। তখন এনামুল হক আবির ভাইয়ের বড় মামা আর ওই সেলিম মামা সহ আরো কিছু লোক পুকুরের জানের দুপাশ থেকে অনেক উঁচু করে জাল দিয়ে আটকে ফেলে। যখন ভাটা শুরু হয়, পানি কমে গেলেও প্রায় কোমর সমান পানিতে যখন দুপাশ দিয়ে জাল টেনে ওই মাছ ধরার চেষ্টা করে, তখনই হঠাৎ একটা ভয়ানক এবং অদ্ভুত ঘটনা ঘটে। এক এক করে পাশের ছোট্ট একটা বাগান, এই বাগানটা প্রায় 25 থেকে 30 হাত চওড়া, এক এক করে 2টো মাছ লাফ দিয়ে সকলের সামনে এই 25-30 হাত চওড়া বাগানটা পার হয়ে ওই বড় খালে গিয়ে পড়ে। বিশাল দানব আকৃতির গজার মাছ 2টি কম করে হলেও নাকি 10 ফুট তো হবেই, মানে 10 ফুটের বেশি হবে, কম হবে না। গজার মাছের এই সাইজ দেখে বুঝতে পারে এটা সেই রহস্যময় গজার মাছ যেটার গল্প ওনারা বিভিন্ন সময় শুনেছেন। সাধারণ মাছ মনে করে এটাকে ধরতে এসেছিলেন। সকলের চোখের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনা দেখে উপস্থিত সকলেই তো হতবাক। বিষয়টি দেখে সকলেই বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক মাছ নয়। কোনো স্বাভাবিক মাছ এত বড় হয় না, বিশেষ করে গজার মাছ। আর হলেও এইভাবে এত বড় একটা জায়গা লাফ দিয়ে চলে যাবে, এটা তো হতেই পারে না। সবচেয়ে আশ্চর্যজনক হলেও সত্য যে ওই মাছের সাথে নাকি যে পোনাগুলো ছিল তার একটাও ওই পুকুরে আর দেখা যায়নি, আর জালেও বাঁধেনি। সকলেই বুঝতে পারেন যে কি বড় ধরনের ভুল ওনারা করতে যাচ্ছিলেন। যদি কোনো কারণে এই মাছ 2টির ক্ষতি হতো তাহলে বড় ধরনের বিপদে শুধু ওনারা পড়তেন না, পুরো গ্রামের লোকজন পড়তেন। পরে এলাকার জাফরাবাদের প্রখ্যাত আলেম আব্দুল হাই মাওলানা হুজুরের কাছে পুরো ঘটনাটা যখন বলা হয়, সবকিছু শুনে বলেন এখন আর কোনো সমস্যা নাই, তোমরা ভয় মুক্ত। তবে যদি ওদের আঘাত করা হতো কিংবা ধরা হতো তাহলে নাকি বড় ধরনের বিপদ সকলের উপর নেমে আসতো। তো এ সময় হুজুর জানান যে অনেক আগে থেকে কাউখালী বড় নদীর মোহনা থেকে 2টো গজার মাছ ও গাছের গুড়ি উঠে আসতো এবং কয়েকটি বিস্তীর্ণ এলাকায় চলাচল করত, যেটা উনি নিজেও নাকি অনেকের মুখে শুনেছেন। অনেকেই ভয় পেয়ে ওনার কাছে এটার সমাধানের জন্য এসেছেন। তো এ সময় হুজুর জানান যদি একটানা 12 বছর কোনো গাছ কিংবা মাছ পানিতে থাকে এবং কোনো মানুষের সংস্পর্শেই না আসে তাহলে নাকি এটা দেওয়ারি হয়ে যায়। তার মানে হচ্ছে পানির নিচে বসবাসকারী দেওরা ওদের আয়ত্তে নিয়ে ফেলে। তখন ওদেরকে যদি কেউ ধরে বা ওদের কোনো ক্ষতি করে তখন তাদেরও ক্ষতি হয়, বিশেষ করে যারা তাদেরকে ধরবে। তো এই গজার মাছ সম্পর্কে আরো একটি বিষয় জানা যায়। এনামুল হক আবির ভাইয়ের বাড়ির পার্শ্ববর্তী বাড়ির আক্কাব্বার খলিফা নামে এক ব্যক্তি ছিলেন। তার মায়ের নাম ছিল সবিরন বিবি। তিনি কাপড় দিয়ে ছাবি বানিয়ে কুড়া দিয়ে পানিতে পেতে রেখেছিলেন। ছাবি হলো কাপড় দিয়ে তৈরি এক ধরনের ছোট মাছ ধরার জিনিস, যেটার ভিতরে খাবার দিয়ে পানিতে ডুবিয়ে রাখলে পরে তুললে ওর ভিতরে বিভিন্ন ধরনের মাছ নাকি পাওয়া যায়। তিনিও তেমনটি করেছিলেন। একটা ছাবিতে একটা গজার মাছের বাচ্চা পেয়েছিলেন। এটা রান্না করে খাওয়ার পর তিনি উন্মাদ হয়ে গিয়েছিলেন। কোনো চিকিৎসাই আর এই ছবিরন বিবি ভালো হন নাই। এই এনামুল হক আবির ভাইয়ের মামি, যার নাম হচ্ছে তারা বড়ু, এই মামিদের বাড়ি ওনাদের থানার একেবারে সাইডে গোয়াটন নামক গ্রামে। তো যিনি গত 2020 সালে 89 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তো মামির মুখে শুনেছিলেন এই লোহাকাঠ গাছের গুড়ি এবং গজার মাছ কেন্দ্রিক রোমহর্ষক ভয়ানক এক ঘটনা। মামির কাছে জানতে চাইলে তিনি বলেছিলেন 1980 দশকের মাঝামাঝি সময়ে বৈশাখ মাসে এই মামির মামা আলহাজ হামিদ নানা, যখন ওই সময় তার বয়স ছিল প্রায় 70 এরকম, তো মামির ছোট ভাই মমতাজ মামা, তার বয়স ওই সময় ছিল 40, আলতাফ মামা তার বয়স ছিল 35, এরকম আরো 2-1 মিলে নৌকা যোগে কাউখালীর হাটে গিয়েছিলেন। তো এই কাউখালী বড় হাট ওনাদের ঝালকাঠি পিরোজপুরের ভিতরে সর্ববৃহৎ হাট বাজার। এমন কিছু নেই যা এই হাটে পাওয়া যায় না।
যাই হোক, মামির বাবা আলহাজ আব্দুল হামিদ শিকদার, নানা আর মমতাজ মামা ও আলতাফ মামা মিলে নৌকা যোগে ওই কাউখালীর হাটে গিয়েছিলেন বাজার করার উদ্দেশ্যে। তো মামিদের বাড়ি থেকে কাউখালীর হাট ছিল প্রায় 9 কিলোমিটার দূরে। নদীতে প্রচুর স্রোত থাকার কারণে আশপাশের সকলে ভাটার সময় হাটে রওনা হতো আর জোয়ারের সময় ফেরত আসতো। তো তেমনি তারাও ওই ভাটের সময় রওনা হন। আর বাজার শেষ করতে করতে অনেক টাইম লাগলো। জোহরের আজানের সময় নদীতে যখন জোয়ার হয় তখন তারাও বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তারা যখনই বড় নদী থেকে বলার জোর কাঠিপাড়া নদীতে ঢুকছে, প্রায় 1 ঘন্টা নৌকা চলার পর হঠাৎ করেই মমতাজ মামা নৌকার সামনে থেকে কালো একটা গাছের গুড়ি, যেটা পানির সামান্য একটু নিচ দিয়ে ভেসে ভেসে যাচ্ছিল, এটা দেখতে পান। তখন মমতাজ মামা কি করেছেন, আস্তে করে নৌকায় থাকা একটা শিকল দিয়ে ওই গাছের গুড়িটিকে নৌকার সাথে বেঁধে ফেলেছিলেন। আর তখনই সবাই খেয়াল করলেন নৌকাটা আস্তে আস্তে ভারী হয়ে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে পানির নিচে এমন একটা টান অনুভূত হয়, ওই নৌকা সমেত যত মালামাল ছিল সবকিছু পানির নিচে চলে যায়, মুহূর্তেই নৌকা ডুবে যায়। আকস্মিক এই ঘটনায় সকলে হতভম্ব হয়ে যায়। এই আলতাফ মামা, মমতাজ মামা, হামিদ নানা সহ অন্যরা সকলে সাঁতরে কিনারায় উঠতে পারলেও নৌকায় থাকা কোনো মালপত্র উদ্ধার করা সম্ভব হয়নি, এমনকি নৌকাও উদ্ধার করা সম্ভব হয়নি। এরপরে তারা কোনো রকমের বাড়িতে আসলে হামিদ নানা মমতাজ মামাকে খুব বকাঝকা করেন আর ওই ভয়ঙ্কর গজার মাছ আর লোহা কাঠের গুড়ির কথা সকলকে বলেন যে ওই ভয়ঙ্কর গজার মাছ আর লোহা কাঠ আসলে কোনো স্বাভাবিক গাছ কিংবা মাছ না, ওগুলো খুব ভয়ানক জিনিস, এর কোপে পড়লে সে নির্বংশ হয়ে যায়, যার একাধিক ঘটনা সকলকে জানান। তো মমতাজ নানা এটা শুনে খুবই ভয় পান যে সর্বনাশ, উনি কি কাজটা করেছিলেন। এই ঘটনার পরে এই মমতাজ মামা প্রায় 3 মাস অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। অনেক চিকিৎসার পর আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়েছেন। তো এই যে গজার ও গুড়ি, এই রহস্য আসলে কি? 2005 সাল পর্যন্ত নাকি অনেকেই এটাকে দেখেছেন, কিন্তু কেউ এটাকে ধরতে পারেনি, যা আজও ওই এলাকায় এক ভয়ানক রহস্যময় বস্তু। প্রিয় লিসেনার্স, আপনাদের এলাকায়ও কি এরকম কোনো জিনিস আছে? এরকম ভয়ানক গজার মাছ যেটা মাঝে মাঝে দেখা যায়, বা কোনো গাছের গুড়ি ভেসে আসে? আমি যখন সুনামগঞ্জ ছিলাম, সুনামগঞ্জে আমাদের অফিসে একজন আনসার সদস্য ছিল, তার নাম হচ্ছে আবু সালেহ। তাকে নিয়ে আমরা এই টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলাম। তো তিনি একটা জায়গার কথা আমাদেরকে বলেছিলেন, সেখানে নাকি প্রতি বছর একটা নির্দিষ্ট সময় গাছের গুড়ি ভেসে আসে, একটা সময় বলেছিলেন। তো সুনামগঞ্জের কেউ থাকলে এই বিষয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এই মেগা স্পেশাল এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। আর এই ঘটনাটি আপনাদের সকলের প্রিয় জয় বড়ুয়া ভাইয়ের ঘটনা, যিনি দুর্গম পাহাড়ি অঞ্চল চষে বেড়ান আফটার দ্য হোল ওয়ার্ল্ডের লিসেনারদের সেই পাহাড়ি এলাকার ঘটনা শোনানোর জন্য। এই জন্য ওনার ঘটনাগুলো একটু দেরিতে আসে, আর ওনার ঘটনাগুলো কিন্তু অন্যরকম হয়। বিশেষ করে পাহাড়ি এলাকার যে সংস্কৃতি, তাদের ধর্মীয় বিশ্বাস, যেটা আমাদের স্বাভাবিক ধর্মীয় বিশ্বাসের সাথে যায় না, কিন্তু ওই এলাকার মানুষের সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস এরকমই। প্রিয় লিসেনার্স, চলুন আমরা জয় বড়ুয়া ভাইয়ের সেই ঘটনাটি এখন শুনব। প্রিয় লিসেনার্স, শুরু যদি থাকে শেষ তো অবশ্যই হবে, তাই না? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুরই শেষ রয়েছে, শুধু যা শুরুও নেই শেষও নেই, তিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভিন্ন ভিন্ন ধর্মে সৃষ্টিকর্তাকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়। আমরা যেমন আল্লাহ বলি, অন্য ধর্মে এক ও অদ্বিতীয় সত্তাকে ভিন্ন শব্দে অভিহিত করা হয়। শুধু তিনি অবিনশ্বর, আর সবকিছুই একদিন শেষ হয়ে যাবে। আজকে যিনি অনেক শক্তিশালী, যার টাকা আছে, ক্ষমতা আছে, শারীরিক সুস্থতা রয়েছে, তাকেও একটা সময় সবকিছু ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে।
আমরা আজ যে ঘটনাগুলো বলছি তার মানে এই না যে এই ঘটনার কোনো শেষ হবে না, একটা সময় শেষ হয়ে যাবে, আমার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যাবে, আফরান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পরিবর্তে আরো ভালো কিছু হয়তোবা আসবে আপনাদের সামনে, আবার সেটাও এক সময় শেষ হয়ে যাবে। প্রিয় লিসেনার্স, কোনো কিছুই স্থায়ী নয়, কেননা নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, কিন্তু আমরা সেটা ভুলে যাই। আমরা ক্ষণিকের এই সময়ে এতটা উন্মাদনা কাজ করে যে আমরা আমাদের আশেপাশের মানুষদেরকে যখন প্রতিপক্ষ ভাবি তখন চিন্তা করি যে এদেরকে আমাদের পথ থেকে সরিয়ে দিতে হবে, তাহলে আমার যাত্রা পথ সুগম হবে। হয়তোবা সাময়িকভাবে কাউকে বিভিন্ন কলা কৌশল খাটিয়ে সরানো হলো, কিন্তু দেখা যাবে তার সামনে আরো একজন আরো শক্তিশালী প্রতিযোগী সামনে এসেছে। এভাবে প্রতিনিয়তই মানুষের চিন্তা থাকে কিভাবে আরেকজনকে সরিয়ে সামনে আগানো যায়। এই চিন্তা করতে করতেই একটা সময় মৃত্যু যে কখন এসে আমাদেরকে ডাক দেয় আমরা কেউ জানতে পারি না। সারাটা জীবন আমরা টাকার পিছনে ছুটে যাচ্ছি, খ্যাতির পিছনে ছুটে যাচ্ছি, কিন্তু দিনের মধ্যে আমরা কয়বার মৃত্যুর কথা স্মরণ করি? খুব কম লোকই আমরা সেটা করি। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের এবারের এই মেগা এপিসোডের শেষ ঘটনায় চলে এসেছি। 3 ঘন্টারও বেশি সময় আমরা এই এপিসোডটা করেছি। শুরু যেহেতু করেছি, শেষ তো হবেই, প্রকৃতির স্বাভাবিক নিয়মেই শেষ হতেই হবে। প্রিয় লিসেনার্স, আমি আপনাদের কাছে সবসময় একটি কথা নতুন করে বলা শুরু করেছি, কারণ আমরা কেউ জানি না আমাদের হায়াত কতটুকু আছে। কখনো যদি আমার কণ্ঠ স্তব্ধ হয়ে যায়, এই কণ্ঠে যদি আর কোনো ঘটনা বলতে না পারি, আফরান দ্য হরর ওয়ার্ল্ডের প্রতি আপনাদের যে ভালোবাসাটা রয়েছে এটা যেন কমে না যায়। যেই আফরান দ্য হরর ওয়ার্ল্ডের হাত ধরুক না কেন, তাকেও আমার মতো করেই আপনারা ভালোবাসবেন, তাকেও সহযোগিতা করবেন। আমি যতদিন সুস্থ আছি, ভালো আছি, আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, আমি আমার এই কণ্ঠে আপনাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। কিন্তু আমার পরে যদি কেউ আসেন, তাকেও আপনারা এভাবেই সহযোগিতা করবেন, ভালোবাসবেন, আপনাদের কাছে এটাই কামনা। প্রিয় লিসেনার্স, এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তিনি আপনাদের সকলের প্রিয় চট্টগ্রামের রাউজান উপজেলার জয় বড়ুয়া ভাই। দুর্গম পাহাড়ি অঞ্চল ঘুরে তিনি আমাদের লিসেনারদের জন্য ঘটনা সংগ্রহ করেন। উনি যেহেতু একটি হসপিটালে কর্মরত রয়েছেন, ওখানেও বিভিন্ন ধরনের লোকজন আসেন, বিভিন্ন রোগী আসেন, তাদের কাছ থেকে উনি সুযোগ পেলে ঘটনা সংগ্রহ করেন। প্রতি বছর গরমের সময় আসলে জেনারেটর, এসি, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামগুলো, ফ্যান, এগুলো চেক করা হয়। তো এমনই একজন ব্যক্তি, তার নাম হচ্ছে প্রকাশ মিস্ত্রি, উনি এসেছিলেন। তো উনি আসার পর দেখা গেল যে প্রকাশ মিস্ত্রির গলায় বেশ কিছু মাদুলি, এই টাইপের জিনিস ঝোলানো। ওনাকে দেখেই এই জয়গুরু ভাই বুঝতে পারলেন যে ওনার পরিবারের সাথে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। তো ওই চিন্তা করে ওনাকে জিজ্ঞেস করলেন যে তার মাদুলির এই কারণগুলো কি। তো উনি বললেন যে বিভিন্ন ধরনের কারণ রয়েছে, দাদার সময় থেকে বিভিন্ন সমস্যা হয়ে আসছে, তাদের সাথেও চলছে, তো এই কারণেই উনি এগুলো নিয়েছেন। এই প্রকাশ মিস্ত্রির বর্তমান বাড়ি হচ্ছে হাটহাজারীর মেখল রোডে, আর ওনার স্থায়ী বাড়ি হাটহাজারীর গুমান মর্দন এলাকায়। ওনার কিন্তু 4 তলা একটা বাড়ি, 2টো বড় গাড়ির গ্যারেজ, 2টো ট্রাক। ওনার বড় ছেলেটা বর্তমানে ফ্রান্সে রয়েছেন। ওনার অবস্থা কিন্তু বেশ ভালো, মানে আর্থিক অবস্থার দিকে যদি চিন্তা করা যায় বেশ ভালো অবস্থানে রয়েছেন আর কি। আর ওনার অফিসের বিভিন্ন কাজগুলো ওনার হাত দিয়ে করানো হয়। উনি যথেষ্ট বিত্তশালী হলেও উনি পেশায় কিন্তু একজন গাড়ি এবং জেনারেটরের ইঞ্জিন মেকানিক বা মিস্ত্রি। তো এলাকায় কিন্তু ওনার যথেষ্ট পরিচিতি রয়েছে। উনি নিজের হাতে কাজগুলো করতে পছন্দ করেন। ওনার অবস্থা ভালো হলেও এই কাজগুলো করতে উনি কখনো নিজেকে ছোট মনে করেন না। উনি নিজের হাতে কাজগুলো করতেই পছন্দ করেন, এজন্য আল্লাহ ওনাকে সহায় সম্পত্তি ভালোই দিয়েছেন। তো ওনার কাছে যখন ওই সমস্ত বিষয় জিজ্ঞেস করলো, যে উনি যখন
গরমে ঘেমে গিয়েছিলেন, তখন শার্টটা বোতাম খুলে ফ্যানের নিচে যখন বসলেন তখন ওনার গলায় বিভিন্ন মাদুলি দেখতে পেয়েছিলেন। তখন জয় বড়ুয়া ভাই এই সমস্ত প্রশ্ন করেন। তো এর পরিপ্রেক্ষিতে উনি কিছু ঘটনা শেয়ার করেন, সেই ঘটনাই আপনাদের সামনে এখন উপস্থাপন করব। তো ওনার দাদার থেকে উনি ঘটনাটা শুরু করেছিলেন। ওনার দাদা ব্রিটিশ পিরিয়ডে বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে কামলা খাটতেন, বিভিন্ন জায়গায় গিয়ে জমি জমার কাজ করতেন। ওই সময়ে ওনার দাদা যেই এলাকায় থাকতেন ওখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি ছিল, হিন্দু জমিদার গোছের মানুষও অনেক ছিল। ওই সমস্ত বাড়িতে গিয়ে উনি কাজ করতেন। তো ওনার কিন্তু খুব বাজে একটা অভ্যাস ছিল, এটা খুবই বাজে অভ্যাস। সেটা হলো উনি যখন কোনো হিন্দু বাড়িতে যেতেন দেখতেন যে হিন্দু বাড়িতে কিন্তু তুলসী গাছ থাকে। যখন দেখতেন যে হিন্দু ভদ্র মহিলারা ওই তুলসী গাছে বিভিন্ন সময় তারা ভক্তি করেন, পূজা অর্চনা করেন, উনি এই জিনিসটা সহ্য করতে পারতেন না। শুধু এইটা কেন, মানুষ যেই বিষয়গুলোতে ভক্তি শ্রদ্ধা করে এই জিনিসগুলোও ওনার সহ্য হতো না। মানে ওনার একটা সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। উনি ওই বাড়িতে যখন এই সমস্ত বাড়িতে কাজ করতে যেতেন তখন একটু সময় নিয়ে যেতেন, ধরেন যে 3-4 দিন 5 দিন 7 দিন বা এরকম, আরো সময়ও বেশি লাগতে পারে, এরকম একটা সময় নিয়ে ওই সমস্ত বাড়িগুলোতে যেতেন। তো রাতের বেলা কি করতেন, সুযোগ বুঝে ওই তুলসী গাছ ভেঙে দুমড়ে মুচড়ে রেখে দিতেন। এটা করেই যে ক্ষান্ত হতেন বিষয়টা এরকম না, ময়লা আবর্জনা ওই জায়গায় এনে ফেলে রাখতেন, যেই জায়গাটা ওই পরিবারের লোকজন বিভিন্নভাবে মাটি দিয়ে বা অন্যান্য জিনিসগুলো দিয়ে খুব সুন্দর করে মুছে রাখে। সেই জায়গায় ময়লা আবর্জনা ফেলে অপবিত্র যদি করা হয় তাহলে তাদের কতটা কষ্ট লাগতে পারে। সকালবেলা যখন ওই পরিবারের লোকজন এটা দেখতেন, চিৎকার চেঁচামেচি করতেন, কে এই কাজটা করলো, তো উনি এটা দেখে না এক ধরনের পৈশাচিক আনন্দ পেতেন। এটা ওনার একটা খুবই বাজে হ্যাবিট হয়ে গিয়েছিল, উনি যেখানেই যেতেন এই কাজটা করতেন। আর উনি যে শুধু এই কাজ করে ক্ষান্ত হতেন বিষয়টা এরকম না, ক্ষেত্র বিশেষে উনি মুসলিমদের বিভিন্ন উপাসনালয়ে বা যেই জায়গাগুলোতে মানুষ ভক্তি শ্রদ্ধা করে এই সমস্ত জিনিসগুলোতেও উনি বিভিন্ন অপকর্ম করতে পিছপা হতেন না। মানে এটা করে যে উনি কি মজা পেতেন শুধু উনি বলতে পারেন। এটা আসলে চোরের 10 দিন গৃহস্থের একদিন একটা কথা আছে। উনি এক হিন্দু জমিদার গোছের বাড়িতে একজন বাড়িতে কাজ পেয়ে যান। উনি সেখানে যান। উনি যাওয়ার পর একটা অদ্ভুত দৃশ্য দেখেন, সেটা হলো যে অন্যান্য হিন্দু বাড়িতে তো তুলসী গাছ রয়েছে, কিন্তু ওই বাড়ির তুলসী গাছটা অন্যরকম। ওই তুলসী গাছটা অনেক বড় আকৃতির তুলসী গাছ। ওই যে বনসাই আমরা যেরকম দেখেছি না, যে একটা টবের মধ্যে মোটা গাছ লাগানো হয়, এটা একটা বিশেষ প্রক্রিয়ায়। তো গাছটি কিন্তু তার যেই ডালপালা বেশ মোটা, মনে হচ্ছে অনেক পুরনো, বেশ বড়। ওই গাছটা, এত বড় তুলসী গাছ সাধারণত হয় না আসলে। তো উনি ওই তুলসী গাছটা দেখে ওনার ওই যে স্বভাব সুলভ যে সমস্ত দুষ্টু চিন্তা, এই চিন্তাটা তার মাথায় এসেছে। ওই বাড়িতে যাওয়ার পর দেখেন যে অন্যান্য জায়গা থেকেও বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের লোকজন এসে ওই তুলসী গাছের ওখানে পূজা অর্চনা করেন। যখন এই তুলসী গাছের বিশেষত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন ওখানকার লোকজন জানান যে এই তুলসী গাছ অন্য 8-10টা সাধারণ তুলসী গাছের মতো না, এটার বেশ কিছু এক্সট্রা ঔষধি গুণ রয়েছে। আর তাছাড়া এই তুলসী গাছের নাকি আর একটা ব্যাপার রয়েছে, সেটা হলো এইখানে খুব শক্তিশালী একজন মহিলা জিন আসে। ওনারা ওটাকে দেবী বলে অভিহিত করেন। তো যদিও বা খুব কম সংখ্যক লোকই তাকে দেখেছেন, তো এরকম কারণে ওই তুলসী গাছকে ওনারা খুবই শ্রদ্ধা করেন, ভক্তি করেন, মানে তাদের ধর্মের বিশ্বাস অনুযায়ী। আর এটা বহুকাল আগে থেকে এটা রয়েছে। তো ওনার চিন্তা তো ওই যে ওইটা যে সুযোগটা পেয়ে নেই, এতদিন পরে একটা বেশ বড় সড়ো তুলসী গাছ পেয়েছি, এইটা ডাল মুচড়ে ভেঙে আরো যা যা করা যায় সবকিছুই করব। তো উনি সুযোগের অপেক্ষায় ছিলেন। তো একদিন সুযোগ পেয়েও যান।
উনি যখন বুঝতে পারেন বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, কাকপক্ষীটিও এখন আর জেগে নেই, তখন উনি যেই ঘরে তাকে থাকতে দেওয়া হয়েছিল সেখান থেকে আস্তে আস্তে পা টিপে টিপে বাইরে বের হয়ে আসেন। ওই রাতটা চাঁদের আলো বেশ ভালোই ছিল। তো উনি আস্তে আস্তে তুলসী গাছের কাছে এসেছেন, এসে কেবল ওই তুলসী গাছটা হাত দিয়ে ধরেছেন, হঠাৎ করে পেছন থেকে একটা খুব সুন্দর মোলায়েম নারী কণ্ঠে কেউ একজন বলে ওঠে, এই থাম, এখানেই থেমে যা, তুই এই কাজ আর কখনো করবি না, তুই তো খুব দুষ্টু লোক হে বাপু, তুই এখানে এসে তুলসী গাছটা ক্ষতি করবি, এটা তো আমি হতে দিতে পারি না। আর তুই এর আগেও তো অনেক ধরনের অপকর্ম করেছিস বলে আমার কাছে খবর আছে, তুই এই তুলসী গাছটা অপবিত্র করলি কেন? তোকে আমি এখন চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু সেটা আমার স্বভাব না। তুই এরপর থেকে কোনো ধর্মের কোনো অমর্যাদা করবি না, কোনো ধর্মের কোনো উপাসনালয় হোক বা যেটাই হোক সেটা তুই অপবিত্র করবি না, তুই তোর ধর্ম পালন কর, তোর স্রষ্টার উপাসনা কর। আর তুই এই জায়গাটা অপবিত্র করেছিস, এই কারণে তুই গঙ্গার জল এবং ডাবের পানি আশেপাশে ছিটিয়ে দিবি, এটাই তোর জন্য আমার নির্দেশনা থাকলো। উনি এই কথা শোনার পর উনি তো ঘুরে তাকিয়েছেন, দেখেন যে একটা সাদা শাড়ি পরিহিত স্বাভাবিক মানুষের উচ্চতার একটা নারী অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে বোঝা যাচ্ছে নারী অবয়বটা আসলে খুব ফর্সাও না আর কালোও না, মাথায় লম্বা একটা ঘোমটা দেয়া। এই ধরনের পরামর্শ শুনে তার তো মেজাজ যায় গরম হয়ে, কারণ উনি তো আসলে এই ধরনের নীতি কথা শুনে অভ্যস্ত নন। যারা দুষ্টু তারা তো নীতি কথায় তাদের মন ভুলবে না, তাই না? উনি আবার ক্ষিপ্ত হয়ে বলে ওঠেন, এই বেটি, তুই কে? আমাকে পরামর্শ দিতে আসছিস? দেখি তোর চেহারা দেখি। তখন ওই নারী অবয়বটি তার মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে ফেলেন। তখন উনি দেখতে পান যে জায়গাটাতে আসলে মাথা থাকার কথা ছিল, ওই জায়গাটাতে একটা ছোট তুলসী গাছ। এই দৃশ্য দেখে উনি তো প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো ওনার চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা ঘুম থেকে উঠে গেছে। তারা এই চিৎকার উৎস খুঁজতে খুঁজতে এই তুলসী গাছের কাছে এসে দেখে যে এই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে আছে, মানে প্রকাশ মিস্ত্রির দাদা। প্রকাশ মিস্ত্রি কিন্তু হিন্দু না, প্রিয় লিসেনার, সেটা বলে নেই, নামটা শুনলে হিন্দু মনে হতে পারে, উনি মুসলিম, তার দাদাও মুসলিম। তো তাকে ওখানে অজ্ঞান অবস্থায় ওই বাড়ির লোকজন পাওয়ার পর তাকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়, তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে আসছিলা কেন, আর অজ্ঞানী বা হলা কেন? তখন উনি কি কারণে আসছেন এটা বলেন না, কারণ বললে তো এখানে লোকজন তাকে পিটিয়েই মেরে ফেলবে। একজন মুসলিম হয়ে সে ওইখানে তুলসী গাছ ভাঙতে আসছে, এটা তো নিশ্চয়ই কোনো হিন্দু পরিবার মেনে নেবে না, মেনে নেওয়ার কথাও না। তো উনি কিছুটা সত্য লুকান, বলেন যে আমার গরম লাগতেছিল, আমি বাইরে বের হয়ে আসছি, হাঁটাহাঁটি করতে করতে অন্ধকারের ভিতরে এই দিকটাতে চলে আসছি, হঠাৎ করে আমি এইরকম একটা নারী অবয়ব দেখেছি যার মাথাটা তুলসী গাছের মতো। এই কথা শোনার সাথে সাথে ওই বাড়ির লোকজন তো এই প্রকাশ মিস্ত্রির দাদাকে আরো সেবা যত্ন বেশি করে শুরু করেছে। এই তুমি কি খাবা বলো, কি খেতে ইচ্ছা করতেছে? কারণ হচ্ছে ওই বাড়ির অনেক সদস্য কখনোই এই অবয়বটাকে দেখেনি, তারা তাকে তুলসী মাতা হিসাবে চেনেন। তো ইনি একজন মুসলিম হয়ে এটাকে দেখেছেন, এটা নিঃসন্দেহে তার জন্য সৌভাগ্য বলে ওই বাড়ির সদস্যরা মনে করেছেন, যার ফলশ্রুতিতে তার যত্নার্থী বেড়ে যায়। তো উনিও বিষয়টা বুঝতে পারেন যে সত্যি কথা বললে আমার তো বেঁচে ফেরা এখান থেকে হবে না। প্রিয় লিসেনার্স, এই যে প্রকাশ মিস্ত্রির দাদাকে কিন্তু ওই অবয়বটি বলেছিলেন যে গঙ্গার জল এবং ডাবের পানি ছিটিয়ে দিতে, যেহেতু ওনারা অন্য ধর্মের, তাদের রিচুয়াল অনুযায়ী এটা করতে বলেছিলেন, যেহেতু প্রকাশ মিস্ত্রির দাদার হাত দিয়ে ওই জায়গাটা অপবিত্র হয়েছিল। তখন এই প্রকাশ মিস্ত্রির দাদা চিন্তা করলেন যে আচ্ছা, আমাকে যে বললো, তো
তো এইটা এখন কিভাবে করব? এখন আমি তো মুসলিম হয়ে ওই জায়গাতে যে যাব, এখানকার লোকজন এটা তো মেনে নেবে না, যতই আমি এই তাদের বর্ণিত তুলসী মাতাকে দেখি না কেন, কিন্তু এটা তো তাদের নিয়মের মধ্যে পড়ে না। এখন আমি এটা করতে গেলে তো আমি পড়বো বিপদে। এখন কি করা যায়? তো উনি ওখান থেকে চলে যান, যদিও ওই বাড়ির লোকজন বলেছে তুমি আরো কিছুদিন থাকো, কাজ তোমাকে তেমন কিছু করতে হবে না। তো উনি ওখান থেকে চলে যান। যেহেতু উনি তাদের বর্ণনা অনুযায়ী তুলসী মাতাকে দেখেছেন, ওই বাড়ি থেকে তাকে উপঢৌকন দেওয়া হয়, উনিও সেটা নেন। কিন্তু লোকজন তো আসল কথা জানে না যে ওনার স্বভাবটা কি করতে গিয়েছিল এখানে। উনি বাড়িতে ফেরত আসেন, ফেরত এসে ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে এই ঘটনা। পরিবারের সদস্যরাও কিন্তু উনি যে এই ধরনের অপকর্ম করতে এটা জানতো না। জানার পর তারা খুবই অবাক হন এবং তাকে ভৎসনা করতে থাকেন। তারপর স্থানীয় এক হুজুরের কাছে যান। উনি ওই সময় খুব আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন এক বুজুর্গ মানুষ ছিলেন। তো তার কাছে যাওয়ার পর সব ঘটনা খুলে বলেন যে ওনার কি বদ অভ্যাস ছিল, কি কাজ করেছেন, বিভিন্ন সময় কি অপকর্মগুলো করেছেন বিভিন্ন উপাসনালয়ে গিয়ে। এই কথা শোনার পর বলে যে আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেহেতু ভুল বুঝতে পারছো, আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবেন। তুমি বাইরে বসো, আমি আমার অনুগত জিনদের সাথে একটু কথা বলে নেই তোমার বিষয়ে, যে এটা কিভাবে সমাধান করা যায়। অল্প সময় পরেই ওই হুজুর বাইরে বের হয়ে এসে এই প্রকাশ মিস্ত্রি দাদাকে বলেন যে এই ছেলে, তুমি যে অপকর্মটা করছো, আমার জিনেরা তো তোমার উপর খুব ক্ষিপ্ত। তোমার তথ্য নেওয়ার সাথে সাথে ওরা সবাই রেগে গেছে এবং আমাকে বলে দিয়েছে যে হুজুর, আপনি এই দুষ্টু লোকের বিষয়ে আপনি কোনো হস্তক্ষেপ করতে যাবেন না, কারণ এর পরিণতি ভালো হবে না। ইতোপূর্বে সে অনেক অপকর্ম করেছে, সেভাবে তার কোনো সমস্যা হয়নি, কিন্তু এবার খুব বড় ধরনের সমস্যার মধ্যে সে পড়তে যাচ্ছে। কারণটা হচ্ছে জিনেরা বলেছে যে আমরা শক্তিশালী, আমাদের থেকেও হাজার লক্ষ গুণ শক্তিশালী মুসলিম জিনেরা রয়েছে। আর ওই জিনেরাও যেই সমস্ত হিন্দু জিনদের সাথে লড়বার সাহস করে না, সেই হিন্দু জিনেরা নিজেদের সমস্যা নিয়ে যেই মহিলা জিনের কাছে যান, সেই মহিলা জিন অত্যন্ত ভালো, নরম স্বভাবের এবং তিনিও আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন মহিলা জিন। জিনদেরও যে সমস্ত সমস্যা রয়েছে, অসুখ বিসুখ রয়েছে, পারিবারিক বিভিন্ন ব্যাপার রয়েছে, এইগুলো নিয়ে তারা তার কাছে নালিশ করেন এবং উনি যে ফয়সালা দেন এইটা ওই শক্তিশালী হিন্দু জিনেরাও মেনে নেন। এমনও যদি হয় যে হিন্দু জিনেরা কাউকে মারার জন্য উদ্যত হয়েছে, কোনো মানুষকে মেরেই ফেলবে, পরিবার ধ্বংস করে দিবে, যদি কখনো কোনো আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন বুজুর্গ ব্যক্তিকে দিয়ে ওই মহিলা নরম স্বভাবের জিনকে বোঝানো যেত এবং ওই মহিলা জিন যদি ওই শক্তিশালী জিনদেরকে বলতেন যে তুমি বাবা খবরদার এই কাজটা করো না, মাফ করে দাও, যতই রাগ থাক না কেন ওই হিন্দু জিনেরা নাকি ক্ষমা করে দিত। মানে এতটা ভক্তি ওই মহিলা জিনকে ওনারা করেন। ওই যে তুলসী গাছটা, ওই তুলসী গাছের ওইখানে ওই মহিলা জিনটা মাঝে মাঝেই আসেন। আর এই তুলসী গাছটাই ভাঙতে গিয়েছিল হচ্ছে এই ব্যক্তি, মানে প্রকাশ মিস্ত্রির দাদা। এখন এইটা যদি কোনোভাবে শক্তিশালী হিন্দু জিনেরা জেনে যায় এবং ওই মহিলা জিনদের খালি একটা নির্দেশনা দেন, নির্দেশনা দিতে হবে না, শুধু খালি বলেন তাদেরকে, তাহলে ওর বংশ নির্বংশ হয়ে যাবে। 1 মিনিটও সময় লাগবে না নির্বংশ হতে। কিন্তু উনি অত্যন্ত নরম স্বভাবের, উনি এই কথাটা গোপন রেখেছেন, কোনো অনুসারীদেরকে উনি বলেন নাই। উনি দেখতেছেন যে এই ব্যক্তিটা কি করে, তার বর্ণনা অনুযায়ী উনি এই কাজটা করেন কিনা। এখন সমাধান একটাই, ওনাকে এই কাজটা করতে হবে, গঙ্গা জল এনে এখানে ছিটিয়ে দিতে হবে, ডাবের পানি ছিটিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু তার পরিণতি ভয়াবহ হবে। হুজুরও তাকেই পরামর্শই দেন যে তুমি বাবা যে কাজটা করছো এটা তো আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেহেতু তোমার বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই আর তোমাকে এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, তুমি যে কোনো মূল্যে এই নির্দেশনাটা বাস্তবায়ন করো। তোমাকে তো ওখানে গিয়ে পূজা অর্চনা করতে হচ্ছে না, তোমাকে যতটুকু বলেছে তুমি ততটুকুই করো। এখন উনি পড়ে যান ফ্যাসাদে যে ওখান থেকে চলে এসেছেন, আবার ওখানে যাবেন, তো ওখানে তো পূজা অর্চনা তো দূরের কথা, ওখানে যে উনি পানি ছিটাবেন ওর কাছেই তো নিয়ে যেতে পারবেন না,
ওই বাড়ির একটা কঠিন নিয়ম আছে। তখন হুজুর পরামর্শ দেন, তুমি খুব গোপনে রাতের বেলা গিয়ে এই কাজটি করে এসো। উনি অনেক কষ্টে এই কাজটি করেছিলেন, যদিও বা উনি স্বপ্নেও দেখেছিলেন যে এই কাজটি করার জন্য তাকে নির্দেশনা দেওয়া হচ্ছে। তো উনি ওই কাজটি করেও আসেন। এরপর থেকে ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো এরপরে উনি অনেকটাই ভালো হয়ে যান। এই টাইপের বদ অভ্যাস উনি ছেড়ে দেন। উনি যেহেতু মুসলিম ছিলেন, উনি ইসলাম ধর্মের যে সমস্ত বিধিবিধানগুলো এগুলো পালন করা শুরু করেন যতটুকু উনি পারতেন। আর সেই সাথে আগের বদ অভ্যাসগুলো সব উনি ছেড়ে দেন। মানে পরিপূর্ণভাবে একজন ভালো মানুষ বলতে যেটা বোঝায় উনি তেমনটাই হয়ে যান। এবং অনুশোচনা করতেন যে নিজে তো ধর্মকর্ম পালন করতেনই না, অন্য ধর্মের বিভিন্ন ব্যাপারগুলোতে উনি হস্তক্ষেপ করে সেগুলো এইভাবে অপবিত্র করতেন। এটা উনি নিজে খুব অনুশোচনা করতেন আর কি। তো যাই হোক, এভাবে দিন যাচ্ছিল, কিন্তু ওনার আর্থিক অবস্থার আসলে উন্নতি হচ্ছিল না। উনি তো আসলে কামলা খাটতেন, গরিব মানুষ। উনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ, আমি তো এরকম অনেক অপকর্ম করেছি, তুমি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, আমার আর্থিক অবস্থার উন্নতি ঘটাও। কিভাবে হবে আমি তো জানি না, এখন কিভাবে কি করব, আমার এই আর্থিক দৈন্য দশা আমার সহ্য হচ্ছে না। এরকম আল্লাহর কাছে উনি সবসময় দোয়া করতেন। একটা পর্যায়ে কি হলো, উনি একদিন রাতের বেলা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বেশ নির্জন একটা রাস্তা ছিল। উনি যেতে যেতে হঠাৎ করে মানে খস 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 শব্দ আসছে। তো উনি দেখতে পেলেন যে একটা মোটা কালো সাপ, অনেক মোটা সাপ, এই সাপটা রাস্তা পার হচ্ছে। তো উনি ওই জায়গাটাতে দাঁড়িয়ে যান। ওই সাপটা রাস্তা পার হতে হতে হঠাৎ করে সাপটাও টের পেয়ে যায় কেউ তাকে দেখছে। তো ওই সাপটা তার মাথাটা ঘুরিয়ে সেটা উঁচু করে, মানে মাথাটা উঁচু করে, ফনাটা, এটা ফনা তোলা না, ফনা ধরা সাপ ওটা ছিল না, ধরুন যে কোনো একটা অজগর সাপ, মোটা অজগর সাপ, কিন্তু সেটা রং যদি কালো হয় সেটা কেমন দেখা যাবে এরকম, কিন্তু সেটা মাথাটা উঁচু করে এই প্রকাশ মিস্ত্রির দাদাকে দেখছে। প্রকাশ মিস্ত্রি উনি তো বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কোনো সাপ না। তো উনি কি করেছেন, ভয় না পেয়ে ওই সাপটাকে সুন্দর করে একটা সালাম দিয়ে ওইখানে দাঁড়িয়ে রয়েছেন। তো ওই সাপটা কি করলো, মাথাটা একটু নিচু করে মনে হলো সালামের জবাব নিল। এরপরও ওই প্রকাশ মিস্ত্রির দিকে তাকিয়ে রয়েছেন। প্রায় 10 থেকে 15 সেকেন্ড হবে আনুমানিক। এরকম তাকানোর পর ওই সাপটা কি করলো, তার শরীরটা হালকা একটু মনে হয় ঝাড়া দিল। ঝাড়া দেওয়ার পর কিছু একটা মনে হলো তার শরীর থেকে পড়লো, ঝরাত করে একটা শব্দ হলো এরকম। এরপর ওই সাপটা ঠিক যেভাবে এসেছিল ওইভাবেই সে চলে গেল। চলে যাওয়ার পর কোন দিক দিয়ে গেল প্রকাশ মিস্ত্রির দাদা আর সেই জিনিসটা দেখেন নাই। তো উনি যখন আবার সোজা পার হচ্ছিলেন যেদিক দিয়ে যাবেন, উনি দেখেন ওই জায়গায় একটা পুটলি পড়ে আছে। ছোটখাটো না, ঠিক মানে মাঝারি সাইজের একটা পুটলি। তো উনি বুঝতে পারেন যে এই পুটলিটা কোত্থেকে এলো, কারণ ওই যে ঝড়াত করে একটা শব্দ হলো, এই শব্দটা ওই সাপ যখন তার শরীরটা একটু ঝাড়া দিয়েছিল তখন পড়েছে। উনি বুঝতে পারেন যে এই সাপটা তো স্বাভাবিক কোনো সাপ ছিল না, হয়তোবা তাকে দেখে আমি সালাম দিয়েছি, তিনি খুশি হয়েছেন, এই কারণে আমাকে কোনো উপহার দিয়েছেন। তো উনি খুশি মনেই ওই জিনিসটা নিয়ে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর এটা খুলে দেখেন চকচকে সোনা, সোনার হার, স্বর্ণের আংটি, এরকম বেশ কিছু ভারী ভারী স্বর্ণের গহনা ওখানে। তো উনি তো খুব খুশি যে আল্লাহর কাছে এতদিন ধরে চেয়েছি, আল্লাহ মনে হয় আমাকে তার একটা দোয়া কবুল করেছেন, যে কোনো ওসিলাই হোক আল্লাহ আমাকে এই জিনিসটা দিয়েছেন। তো উনি ওই জিনিসটা পাওয়ার পর স্বপ্নের মধ্যে কোন একটা অবয়ব উনি দেখেছিলেন, বলেছিলেন যে মানে ওই অবয়বটা বলেছিলেন যে সারা জীবন ভালো হয়ে চলবা, কারো ক্ষতি করবা না, আর সব সময় দুস্থ অসহায় মানুষকে খাওয়ানোর চেষ্টা করবা, মাঝে মাঝে একটা খাসি জবাই করে অসহায় দুস্থ মানুষদেরকে তুমি খাওয়াবা, এটা যেন কখনো ভুল না হয়, যতদিন জীবিত থাকবা ততদিন তুমি তো করবাই, তোমার বংশধররাও যেন এই কাজটা করে। তো উনি এই স্বপ্নটা দেখেন এবং চিন্তা করেন হ্যাঁ আমি এই কাজটা করব। এখন কথা হলো যে এই স্বর্ণ জিনিসটা যে পেয়েছেন এই জিনিসটা তো বিক্রি করতে হবে। তো উনি এটা নিয়ে একটা বণিকের কাছে যান।
যারা স্বর্ণের ব্যবসা করত। তো বণিকের কাছে এটা নিয়ে যাওয়ার পর এই বণিকের কাছে অবশ্য সব স্বর্ণ নেন নাই, কিছুটা নিয়েছিলেন, মানে একটা আংটি বা অন্য একটা জিনিস নিয়েছিলেন। তো এটা দেখার পর বণিক বলল যে আরে তুমি এটা কোথায় পেলে? এটা তো বহু পুরনো স্বর্ণ এবং একদম আসল স্বর্ণ বলতে যেটা বোঝায় এর মধ্যে কোনো খাদ নেই, মানে পিওর স্বর্ণ। এটা ভারতবর্ষে পাওয়া যায়। তুমি কি ভারতের অন্যান্য অঞ্চলে গিয়েছিলে নাকি? না, তা না হলে তো এটা পাওয়া যায় না। আগেকার রাজরাজারা স্বর্ণ গলিয়ে এই ধরনের জিনিস তৈরি করতেন। তো তুমি এটা পেলেই, এটা তো অনেক পুরনো স্বর্ণ, এটা তো অনেক দাম। তখন উনি বলেন যে দাম কত হবে আমি যদি আরো কিছু নিয়ে আসি? তো যে সমস্ত বর্ণনা দিয়েছিলেন উনি বলেছিলেন যে এইটা 1,000-3,400 টাকা হবে আর কি। মানে ওই সময়ের সেই ব্রিটিশ পিরিয়ডে এই 3-4 হাজার টাকা মানে কিন্তু অনেক টাকা। ওই টাকা একটা জমিদারি কিনে ফেলা যেত, এমন একটা অবস্থা। মানে তখনকার হিসাবে তো আমরা টাকা শব্দটা ইউজ করছি, তখন তো এরকম টাকা ছিল না, তখন মুদ্রা বা এই টাইপের বিষয়গুলো চলতো আর কি। তো উনি ওই বণিকের কাছে বাকি স্বর্ণগুলো নিয়ে আসেন এবং বণিকও সৎ মানুষ ছিলেন। উনি ওই স্বর্ণের যে দাম বলেছিলেন যে তোমার এই স্বর্ণের দাম আমি আসলে দিতে পারবো না, আমার কাছে যা আছে তোমাকে আমি দিলাম, আর অন্য মানুষদের কাছে গেলে হয়তোবা তোমার ক্ষতি করে স্বর্ণগুলো নিয়ে নিতে পারে, যার কারণে তুমি অন্য মানুষদের কাছে নিবা কি নিবা না এটা তোমার ব্যাপার, তবে আমার কাছে এই মূল্য আছে আমি তোমাকে দিলাম। তো যেই মূল্য ওনাকে দেন সেটা পেয়েও তো উনি খুশিতে গদগদ, কারণ ওনার চিন্তাই ছিল না যে এত টাকা পাওয়া যাবে। ওই জামানায় 3-4 হাজার টাকা মানে তো বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স। তো উনি ওই টাকা পাওয়ার পর ওনার অবস্থা তো ফুলে ফেপে ওঠে, অনেক সহায় সম্পত্তি করেছেন। তো এভাবে ওনার যাচ্ছিল এবং উনি ওই যেই ওসিয়ত স্বপ্নের মধ্যে করা হয়েছিল সেই অনুযায়ী বিভিন্ন সময় উনি যথেষ্ট দান খয়রাত করতেন। উনি গরিব দুঃখীদের উপকার করার চেষ্টা করতেন। অনেক জমি জমা উনি রেখেছিলেন, সেখানে অনেক কামলা খাটতেন। একটা সময় উনি নিজে কামলা খাটতেন। আজ ওনার আন্ডারেই অসংখ্য কামলা রয়েছে যারা ওনার কৃষি জমিগুলো দেখাশোনা করেন। তো এভাবে ভালোই চলে যাচ্ছিল দিনকাল। স্বাভাবিক নিয়মেই উনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ ও এর ভিতরে আর একটা কথা প্রিয় লিসেনার্স, এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছিল। সেটি হচ্ছে একবার কি হয়, শত্রুতা বশত, কারণ শত্রু মানুষের তো অভাব নাই, উনি এইভাবে হঠাৎ করে ধনী হয়েছেন, বিভিন্ন মানুষ তো সেই বিষয়টা স্বাভাবিকভাবে দেখছে না। তো ওনার জমির দলিলগুলো চুরি করার জন্য অনেক মানুষই ওত পেতেছিল এবং একটা পর্যায়ে চুরি হয়েও যায়। দলিল চুরি হয়ে যায়, তার মানে কোনো কাগজপত্র নাই, তাহলে ওই জমিগুলো যে ওনার, এগুলো যদি কেউ মামলা করে দেয় উনি তো জিততে পারবেন না, সব জমি হাতছাড়া হয়ে যাবে। তখন উনি খুব চিন্তায় পড়ে গেলেন যে হায় হায় আমার এখন কি হবে। অনেক জায়গায় খোঁজাখুঁজি করছেন, কোথাও দলিল পাচ্ছেন না। উনি বোঝেন যে এটা চুরি হয়ে গেছে, কে নিতে পারে কে নিতে পারে। অনেক চেষ্টা করছিলেন কিন্তু কোনো লাভ হয় না। একদিন কি হয়, হঠাৎ করে একটা খবর আসে যে পাশে যে নদী আছে ওই নদীর তীরে একটা লাশ ভেসে উঠেছে বা লাশ পড়ে আছে। তো ওই লাশটাকে দেখে খুব একটা চেনা যাচ্ছে না, মনে হচ্ছে কয়েকদিনের পুরনো লাশ। তবে ওই লাশটাকে সাপে কেটেছে, সাপের কামড়ে ওই লোকটার মৃত্যু হয়েছে এটা বোঝা যাচ্ছে। কারণ বড় আকৃতির কোন একটা সাপ কামড় দিয়েছে, এরকম দুটো বড় বড় চোখা দাঁতের চিহ্ন ওই ব্যক্তিটির শরীরে রয়েছে। তো এই জিনিসটা যখন উনি শোনেন তখন ওনার মাথার ভিতরে একটা চিন্তা কাজ করে, আরে সাপে কামড় দিয়েছে এই লোকটাকে, তারপর বড় সাপ। আরো একটা তথ্য যখন উনি শোনেন তখন উনি নিশ্চিত হন যে আসলে এটাই হচ্ছে ওনার সেই দলিল চোর। কেননা একজন লোক এসে খবর দিয়েছিল যে ওই ব্যক্তিটির সাথে অনেকগুলো কাগজপত্র পাওয়া গেছে যেগুলো ভেজা অবস্থায় আছে কিন্তু ভালো আছে। উনি তো দৌড়ে ছুটে যান এবং গিয়ে দেখেন এই দলিলগুলো ওনার জমির সব দলিল। এখন কিভাবে ওই লোকটাকে সাপে কাটলো, কিভাবে ওইখানে তার ডেড বডি আসলো, তার সাথে আবার দলিলও ছিল, ওই লোকটা দলিল নিয়ে কি কোথাও যাচ্ছিলেন নাকি হচ্ছিল, এর ভিতরে কি হয়েছে এটা উনি বলতে পারেন না। ওই দলিলগুলো পাওয়ার পর উনি তো মহা খুশি, উনি ওনার সম্পত্তির সব দলিলগুলো পেয়ে গেলেন। তো এরপরে উনি মারা যান, হয়তোবা কোনো অসুখ হয়েছিল বা স্বাভাবিকভাবে উনি মারা গিয়েছিলেন। তো মারা যাওয়ার পর সম্পত্তিগুলো ওনার সন্তানদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যায়। আর তখন থেকে শুরু হয় সমস্যা। ওই সম্পত্তি ভাগ বাটোয়ারা হওয়ার পর
বিভিন্ন ধরনের সমস্যা ওই পরিবারের উপর নেমে আসে। কেউ ওই সম্পত্তিগুলো নিয়ে শান্তিতে থাকতে পারছিল না, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল, বাড়িতে আগুন লাগে, তো তারপরে চুরি ডাকাতি হয়, বিভিন্ন ধরনের সমস্যা, মানে ওই সম্পত্তির ভাগ যেই পাচ্ছে তারই সমস্যা হচ্ছে। তো এই ধরনের ব্যাপারগুলো যখন ছড়িয়ে পড়ে তখন ওই পরিবারের লোকদের মধ্যেও একটা আতঙ্ক কাজ করে যে সম্পত্তি নিলাম, এটা তো আমাদের ওয়ারিশ সূত্রেই আমরা পেয়েছি, কিন্তু এগুলো কেন আমরা ভালো করে ভোগ দখল করতে পারছি না, কি রহস্য এটা? এই জিনিসটা আসলে ওনারা বুঝতে পারেন না। একের পর এক শুধু সম্পত্তি ক্ষয় হতেই থাকে, মানে ওনারা ওই বিষয়গুলো নিয়ে আসলে খুব ভালো কিছু করতে পারছিলেন না আর কি। এভাবে বড় ধরনের খালি ধকল যাচ্ছে, জমিতে ফসল হয় না, জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়, আরেকজন এসে বলে এই জমির মালিক আমি, সব জমিতে ফসল হয়, ওই জমিতে ফসল হয় না, তো আবার আর্থিক অবস্থা আগের মতো চলে যেতে থাকে। আর এই যে প্রকাশ মিস্ত্রি, ওনার যিনি বাবা, উনি ওনার পেশা পরিবর্তন করার চিন্তা করেন যে আর এই জমি জমার কাজ করব না, অন্য কাজ করব। ওনার ব্যবসা বাণিজ্যে অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল, এগুলা কি করবেন, অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন আসলে। তো জায়গা জমি বিক্রি করে যতটুকু উনি পেয়েছিলেন সেগুলো ওই ঋণ পরিশোধ করতে চলে যায়, আবার আগের মতো অবস্থা হয়ে যায়। তো এরপরে এই যে প্রকাশ মিস্ত্রি যিনি, উনি তো আরো অন্যান্য কাজ শিখেছিলেন, সেই কাজে উনি বেশ দক্ষতা অর্জন করেছিলেন। তবে ওনারা অনুসন্ধান করতে গিয়ে যেটা বোঝেন সেটা হলো ওনার দাদা এই যে গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াতেন, মাঝে মাঝেই খাসি জবাই করে ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব মানুষদেরকে খাওয়াতেন। তো এই জিনিসগুলো থেকে ওনারা অনেকটাই দূরে সরে এসেছিলেন। এই কারণেই বলা হয় যে তার এই সম্পত্তি পাওয়ার সাথে এই কাজটার একটা সম্পর্ক রয়েছে। এই কাজটি পরবর্তীতে অন্যরা এতটা যত্নের সাথে না করার কারণেই মূলত এই ধরনের সমস্যাগুলো আল্লাহ তাআলার তরফ থেকেই এসেছে। পরবর্তীতে এই প্রকাশ মিস্ত্রি উনি যখন দাদুর যেই কাজটা, অসমাপ্ত কাজটা উনি যখন করা শুরু করেন, আস্তে আস্তে আল্লাহ ওনাকেও দিতে থাকেন, কিন্তু উনি বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা, এই কারণে বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে গিয়েছিলেন, এই কারণে ওই সমস্ত মাদুলিগুলো উনি ঝুলিয়েছিলেন, এটাই উনি জানিয়েছেন। তবে উনি এখনো তার দাদুর ওই কাজগুলো করে যাচ্ছেন বলে জানিয়েছেন। তো এভাবেই মাঝে মাঝেই খাসি জবাই করেন, মানুষদেরকে খাওয়ান, দান খয়রাত যতটুকু পারেন করছেন, আর্থিক অবস্থা ওনার ভালো। তো এটাই ছিল ঘটনা।